96.7 নোমার এফএম আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য কৃষ্ণগুপ্তর লেখা স্রোত। কৃষ্ণগুপ্ত জন্ম 1974 সালের 12ই অক্টোবর কলকাতাতে। দমদমের সিথি রামকৃষ্ণ সংঘ থেকে 1991 সালে মাধ্যমিক ও দমদমেরই কুমার আশুতোষ মেইন থেকে 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান শাখাতে স্নাতক হন 1995 সালে। লেখালেখি শুরু করেন মাধ্যমিকের পর থেকেই, তবে পরিণত লেখা শুরু হয় স্নাতক হওয়ার পর। প্রথমে লেখার বিষয় ছিল শুধুই গোয়েন্দা কাহিনী, পরে থ্রিলার এবং ভৌতিক গল্প লেখেন তিনি। 2003 সালে শ্রীকৃষ্ণ ছদ্ম নামে 3টি ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে ক্রাইম জোন প্রকাশিত হয়। তারপরে প্রফেশনাল জগতে হারিয়ে যান তিনি। বর্তমানে একটি আধা সরকারি দপ্তরে তিনি কর্মরত। প্রচুর ঘোরাঘুরি করতে ভালোবাসেন তিনি, তাই তার লেখায় বিভিন্ন ভ্রমণ স্থানের বর্ণনা থাকে। বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপে তিনি নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা বহু গল্প প্রকাশিত হয়েছে। গত বছর বইমেলাতেও তার 2টি বই প্রকাশ পেয়েছে, একটি মৃত্যুর ঠিকানা এবং অন্যটি রহস্যের অভিযানে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বেরিয়েছে ভয়াল, পাহাড়ি বাঁকের আতঙ্ক এবং জার্নি টু ডেথ। আজকের গল্প পাঠে জয়, সুপ্রজা, 221B হ্যারিসন রোড থেকে প্রত্যয়দা, স্টুডিও রেক 66 এর সদস্যরা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে জয়, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, কৃষ্ণগুপ্তর লেখা স্রোত। কতক্ষণ নদীর স্রোতের দিকে আনমনাভাবে তাকিয়ে বসেছিল অঞ্জনার তা খেয়াল নেই। তন্ময়ের ফোন এলো অঞ্জনার ফোনে। কলটা রিসিভ করলো সে। হ্যালো, হ্যাঁ বলো, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ওই আছে এক প্রকার। তন্ময়ের গলাটা একটু শুকনো শোনালো। তোমার শরীর ভালো তো? কবে ব্যাক করবে? অঞ্জনা কিছু বলার আগেই বিক্রম রায় চা নিয়ে এলো। ম্যাডাম, চাটা কোথায় রাখবো? এক সেকেন্ড তন্ময়, দাঁড়াও। বিক্রমের দিকে তাকিয়ে সে বলল, দাও, এই জানলার উপরে রেখে দিচ্ছি। আচ্ছা, তোমরা ব্রেকফাস্ট কখন দেবে গো? আপনি বলুন ম্যাডাম, 9টার সময় দিই। কোনো সমস্যাই নেই। আচ্ছা বলো তো, ওই 3 কাঠারি ঘুরে তার মধ্যে আসতে পারবো তো? 3 কাঠারি? এত সকালে? অসুবিধা কোথায়? অঞ্জনার গলায় একটু বিরক্তির ছোঁয়া। না না, অসুবিধে হবে কেন? জায়গাটা খুব নির্জন আছে, একটু সাবধানে যাবেন। হ্যাঁ। বিক্রম হাসি মুখে বেরিয়ে যেতে লাগলো। ছেলেটার মুখে সর্বদাই হাসি লেগে আছে। ধুর, আমি তো নিজে নির্জনতাই পছন্দ করি, ও নিয়ে ভেবো না। বিক্রম বেরিয়ে যেতেই অঞ্জনা হেসে তন্ময়কে বলল, উফ, আর বলো না, এই বিক্রম ছেলেটা একটু ভীতু গোছে, সব সময় যেন আগলে রাখছে। খুব ভালো এরা যেন। আর হোমস্টেটাও খুবই সুন্দর, একেবারে মূর্তি নদীর গায়ে। বিশ্বাস করো, চা খেতে খেতে জলের কুলকুল আওয়াজ শুনছি। তাহলে ভালোই আছো, এনজয় করো। তন্ময়ের শুকনো গলার আওয়াজ পেয়ে একটু হেসেই সে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ একটু গম্ভীর মনে হচ্ছে যেন? সে তো তুমি জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ জানি, তুমি আমার এই উঠলো বাই তো কটক যাইকে মন থেকে একদমই চাও না। সব সময় চাও আমি যেন ঘরে আটকে থাকি, কিন্তু সেটা তো আর আমার দ্বারা সম্ভব নয়। আমি প্রকৃতিকে ভালোবাসি, তাই মাসে একবার অন্তত বের হতে না পারলে একেবারে হাঁপিয়ে উঠি। আমার পক্ষে এটা বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। জানি সেটা, নতুন করে বলবার কিছুই নেই। তবে এরকম উড়নচণ্ডীর স্বভাবের কথাটা বিয়ের আগে বললেই ভালো করতে। একসাথে এতগুলো মানুষ অসুবিধে পড়তো না। বাড়ির একমাত্র বউ তুমি, তোমার দায়িত্ব আছে। মৌটু সে এখন 5 বছরের, ও তোমাকে কাছে পায় না। আমার কথা না হয় ছেড়েই দাও, তবে মার তো বয়স হচ্ছে, তবুও তুমি।
ধুর, চুপ করো তো। সেই এক কাসুন্দি কেটে চলেছ। আরে আমি ঘুরে আমার নিজের টাকায়, তোমাদের তো ঘাড় ভাঙছি না। আর আর তাছাড়া আমাকে বিয়েই বা করতে গেছিলে কেন? সেও তো নিজেদের স্বার্থে, বলতে গেলে না। অঞ্জনার মাথাটা ক্রমশ গরম হয়ে উঠতে শুরু করলো। তন্ময়ের মধ্যে কোনো পরিবর্তন ঘটল না। একটা ঘর কোনো অর্থ পিশাচ কোথাকার। আরে টাকার কথা কে তুলেছে? আর তাই যদি বলো, প্রতি মাসে বেড়ানোর নামে কয়েক হাজার টাকা খরচ করাটাও কোনো বাহাদুরি নয়। মৌটুসির একটা ভবিষ্যৎ আছে তো। তাছাড়া আরে রাখো তো তোমার ওই জ্ঞান বর্ষণ। রাগের চোটে ফোনটা কেটে দিল অঞ্জনা। ততক্ষণে চা খাওয়া হয়ে গেছে। এখন বর্ষাকাল। এমনিতে রকি আইল্যান্ডে ঠান্ডা সেরকম নেই, তবে ভোরবেলায় একটু শীত শীত করে, তাই হাফ সোয়েটারটা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ল। রকি আইল্যান্ড ব্রিজ থেকে একটু সামসিংয়ের দিকে আসলেই একটা রাস্তা চলে গেছে 3 কাঠারি। রাস্তা বলে সেরকম কিছু নয়, পাথুরে পথ বলাই ভালো। ভয়াবহ অবস্থা। বড় বড় বোল্ডার ফেলে কোনো রকমে ট্রেক করার পথ তৈরি করেছে এখানে। তবে রকি আইল্যান্ডের শেষ হোমস্টে ক্রস করলেই চারপাশটা বেশ নির্জন হয়ে যায়। তবে 2-4টে গরুকে সাথী হিসেবে পেল। কে জানে কার গরু। পাহাড়ের চড়াই উতরাই ভেঙে নিজের মনে পথ চলছে। আর একটু এগুতেই পেছনে একটা পায়ের শব্দ পেতেই ও পেছনে ফিরল। দূরে একটা ঝোপ নড়ে উঠল খানিকটা। এমনিতে কেউ নেই, হয়তো বাঁদর কিংবা কোনো প্রাণী হেঁটে রাস্তা পার করছে, আবার শুয়োরও হতে পারে। চারিদিকে বেশ কিছু খামার আছে বলেও শুনেছে। তবে যাই হোক, কুছ পরোয়া নেই। ও কাউকে ভয় পায় না। এরই মধ্যে নদীর পাড় ধরে বেশ কিছুটা এসেছে ও। দুপাশে 1000 খানেক গাছে কয়েক হাজার পাখির ডাক শোনা যাচ্ছে, তবে সবকটার নামও জানে না। ফটোগ্রাফির হাত ওর দুর্দান্ত। এইটুকু সময়ের মধ্যেই গোটা চারেক পাখির ছবিও তুলে ফেলেছে। কিছু দূর যাওয়ার পর আবার একটা পাথর গড়িয়ে পড়ার শব্দ হলো। এবার যেন মনে হলো বড় কোনো জন্তু ওপরের পাহাড়ি পথে অদৃশ্য হলো। আচ্ছা, লেপার্ড বা হিমালয়ান ভালুক না তো? নিজের মনে কথাটা বলেই ও লক্ষ্য করল দূরে একটা দোতলা হোমস্টে দেখা যাচ্ছে। এটাই সম্ভবত এখানকার একমাত্র হোমস্টে। আশেপাশে একটা দুটো ক্যাম্পও আছে। সরু একটা দড়ি লাগানো ব্রিজ রয়েছে সেখানে। অবশ্য এগুলো ওর আগেই দেখা। ওর অফিস কলিগরা মিলে একটা জিপ করে শীতকালে এসেছিল, তবে বর্ষাকালে একা আসার মজাটাই আলাদা। ও 3 কাঠারি ছেড়ে এবার পায়ে চলা একটা সরু পথ ধরল উপরে গ্রামে যাবার জন্য। বেশ দুর্গম পথ সেটা, সরু একটা পায়ে চলা পথ। অনেক নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। বড় বড় পাথরের ওপর দিয়ে আঘাত খেতে খেতে বয়ে চলেছে কাঁচের মতন জলপ্রবাহ। বর্ষাতে জলের পরিমাণ বেড়েছে, তার সাথে স্রোতও বেড়েছে। এখান থেকে যদি নিচে পড়ে বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। এমন সময় আবারও ফোনের আওয়াজ। ঠিক যা ভেবেছ, তন্ময় করছে। তবে ওর এখন ফোন ধরার কোনো মুড নেই। ও হারিয়ে যেতে এসেছে। ও এখন একটি মুক্ত পাখি। তাছাড়া জঙ্গলের মাঝে আচমকা শব্দ হলে কারই বা এত ভালো লাগে। এই 3 বছরেও ওকে বুঝতে পারল না ও। খুব বেশি তো ডিম্যান্ড নেই ওর, শুধু ঘুরতে না পারলে হাঁপিয়ে ওঠে সে। সেটা তো বিয়ের আগেও ও বারবার বলেছিল। নদী থেকে একটানা আরও কিছুটা পথ উঠে এলো অঞ্জনা। এখানে ঠান্ডাটা একটু বেশি। হঠাৎ একটা কাঠের বড় ঝাঁকা নিয়ে কালো জ্যাকেট পরে একটা লোক ঠিক ওর সামনে এসে দাঁড়ালো। सुनिए जी, उस तरफ कोई गांव है क्या? লোকটা কাঠের বোঝাটা একটা বড় পাথরের উপর রেখে মুখের উলের টুপিটা থুতনি অবধি নামিয়ে ওর দিকে দেঁতো হেসে তাকালো। আরে ম্যাডাম, ইতনি সুবহ একদম একেলে यहाँ पे। অঞ্জনার লোকটাকে দেখেই বুকের ভেতরটা ধুকপুক হতে লাগলো। এই তো বিনীত থাপা, ওর বাড়ি তো রিনচেনপং। তবে এখানে ও কি করছে?
মনে মনে বলল অঞ্জনা। अरे मैडम, इतना सोचने का कोई जरूरत नहीं है। मेरा असली मकान तो इधर ही है, लेकिन आप इधर क्या कर रही हो, और वो भी इतने सुबह सुबह? इतना नाजुक बदन कोई उठा के ले गया तो? লোকটা ওর সারা শরীর জরিপ করে আবার দেঁতো হাসল। রিনচেন পংয়ে গতবার ঘুরতে গিয়ে এই লোকটার খপ্পরে পড়েছিল। শেষ পর্যন্ত থানায় ডায়েরি করতে হয়, কিন্তু এইখানে আবার কি মতলবে? অঞ্জনা কিছুটা নার্ভাস হয়েই উল্টো দিকে জোরে হাঁটা লাগালো। বেশ কিছুটা যাওয়ার পর দেখল লোকটাকে আর দেখা যাচ্ছে না। তার মানে লোকটা পিছু নেয়নি। ও হাঁপ ছেড়ে বাঁচল। ঘন জঙ্গলের মাঝ দিয়ে সরু এক ফালি সূর্যের আলো এসে পড়েছে। কোথাও কোথাও মাকড়সার জালে পথ অবরুদ্ধ। দূর থেকে একটা পাখির ডাক লক্ষ্য করে আরও এগিয়ে চলল অঞ্জনা। জায়গাটা বেশ নির্জন। এত নির্জন জায়গায় একটু ভয় মেশানো আনন্দ থাকে। বলা তো যায় না, হঠাৎ যদি একটা লেপার্ড কিংবা ভাল্লুক অ্যাটাক করে। বেশ কিছুটা গিয়ে ও আরও কিছু ছবি তুলে ফেরার পথ ধরল, কিন্তু পায়ে চলা কোনো পথ খুঁজে পেল না ও। তার মানে বিনীতকে দেখে ও ঘাবড়ে গিয়ে রাস্তা ভুল করেছে। এদিকে লোকজনও নেই কেউ। ভালোই ভালোই এখন পথ খুঁজে হোমস্টেটা অবধি ফিরতে পারলে হয়, আর পেটে তো এখন ইঁদুর দৌড়াচ্ছে। হঠাৎই পায়ের একটা শব্দে ও পিছন ঘুরল। একটা লোক ঠিক ওর পিছনে দাঁড়িয়ে, সেই উলের টুপি দিয়ে প্রায় পুরো মুখ ঢাকা রয়েছে তার, গায়ে কালো জ্যাকেট। লোকটাকে দেখে কেন জানি না একটা হিম স্রোত বয়ে গেল ওর সারা শরীরে। এটা নির্ঘাত বিনীত। ওর ওপর প্রতিশোধ নিতে আবার ফিরে এসেছে। এমন সময় মোবাইলে আবার তন্ময়ের কল এলো। সাইলেন্ট থাকায় শুধু ভাইব্রেট হতে লাগলো সেটা। अब क्यों मेरे पीछे पड़े हैं विनीत? मैंने आपका क्या बिगाड़ा है? লোকটি কোনো উত্তর না দিয়ে ওর দিকে এক পা করে এগিয়ে এলো। सामने मत आइए। आप कुछ कहते क्यों नहीं है? मैं अभी क्या अभी पुलिस को इन्फॉर्म करूंगी। दूर जाइए, आप दूर जाइए। ওর সারা শরীরে অবশতা গ্রাস করল। বিনীত নিশ্চুপ থাকতে ও এবার দৌড়তে লাগলো, কিন্তু গাছপালার মাঝে বড় বড় পাথরের জন্য শেষ পর্যন্ত পড়ে গেল। ততক্ষণে আগন্তুক ঝাঁপিয়ে পড়েছে ওর শরীরের ওপর। সবল হাত দুটোর একটা দিয়ে ওর মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে ওর গায়ে চাপানো সোয়েটারটা টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করতে লাগলো লোকটা। অঞ্জনা ওর হাত দুটো দিয়ে লোকটার বাম হাতটা মুখ থেকে সরানোর চেষ্টা করতেই লোকটার একটা বড় চড় আছড়ে পড়ল ওর গালে। ততক্ষণে প্রবল শক্তিতে লোকটা ওর সোয়েটারটা খুলে নিয়েছে। লোকটার ডান হাতটা এবার ক্রমশ পিষতে থাকলো ওর বুক দুটোকে। ও আপ্রাণ চেষ্টা করলেও লোকটাকে আটকাতে পারল না। ও এবার প্রাণপণ শক্তিতে ওর বাম হাত কামড়ে ধরল। ঘটনার আকস্মিকতায় এক মুহূর্তের জন্য লোকটা একটু দমে গেল। অঞ্জনা তখন ওর কান ঢাকা টুপি ধরে হ্যাঁচকা টান দিল। তাতে আগন্তুকের মুখের বেশিরভাগটাই ওর কাছে প্রকাশিত হয়ে গেল। ও লোকটাকে চিনতেই ওর মুখ দিয়ে একটা স্পষ্ট বিস্ময়সূচক আওয়াজ বেরিয়ে এলো। কিন্তু তার আগেই পড়ে থাকা একটা পাথর দিয়ে ওর মাথায় আঘাত করেছে আগন্তুক। মুহূর্তে জ্ঞান হারালো অঞ্জনা। কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো ওর। রক্ত ঝরতে লাগলো আগন্তুকের বাম হাতের কামড়ানোর জায়গা থেকেও। লোকটা অবশ্য সেটা পাত্তা না দিয়ে আশেপাশে একবার সন্তর্পণে তাকিয়ে অঞ্জনার টপ আর গ্রাউন্ডটা খুলে ফেলল। অঞ্জনার নগ্ন শরীরটার দিকে তাকিয়ে একরাশ ঘৃণা যেন ঝরে পড়ল লোকটার চোখ মুখ থেকে। তারপর অঞ্জনার অচেতন শরীরটাকে নিয়ে আধ ঘন্টা ধরে চলল একটা জান্তব খেলা। বহুদিনের জমে থাকা লালসা মিটিয়ে তৃপ্ত হলো। তারপরেই বিকৃত কাম চরিতার্থ হতেই অঞ্জনার বিবস্ত্র শরীরের পাশে বসে পড়ল এবং একটা সিগারেট ধরালো লোকটা।
এতক্ষণ খুব ধকল গেছে ওর ভাবনা চিন্তার মধ্যেই অঞ্জনার জ্ঞান ফিরে আসতে লাগলো। গোঙাতে লাগলো অঞ্জনা। সেদিকে তাকিয়ে লোকটা একটু নার্ভাস হয়ে গেল। মেয়েটা তো ওকে চিনে ফেলেছে, এখন ফিরে গিয়ে সবাইকে যদি বলে দেয় তাহলে আর দেখতে হবে না, নির্ঘাত জেল হবে ওকে বাঁচিয়ে রাখা যাবে না। কথাটা মনে হতেই লোকটা ওর দস্তানা মোড়া পাঞ্জা দুটো নিয়ে অঞ্জনার গলাটা শক্ত করে চেপে ধরল। ব্যাস, কয়েক সেকেন্ডেই শরীরটার নড়াচড়া বন্ধ হয়ে গেল। এবার বডিটা কোথায় ফেলা যায়, এই কথাটা মাথায় আসতেই 7-5 ভেবে লোকটা অঞ্জনার টপ আর গ্রাউন্ডটা আবার পরালো। সোয়েটারটা ছুঁড়ে ফেললো ঝোপের মধ্যে, সাথে ওর দস্তানা দুটো। তারপর অঞ্জনার মৃত শরীরটাকে কিছুটা জঙ্গলের মধ্যে টেনে এনে অনেকটা ওপর থেকে ধাক্কা মেরে নিচে প্রবাহিত মূর্তি নদীর প্রবল স্রোতের মধ্যে ফেলে দিল। ইন্সপেক্টর রাজেশ প্রধান লাঞ্চটা অবেলায় সারার সময় ফোনটা এলো তার। नमस्ते सर, गोल्डन रिवर व्यू होम स्टे से विक्रम राय बोल रहा हूँ। एक मैडम आज सुबह से लापता है। उसका नाम? রুটি ছিঁড়ে তরকারি সমেত মুখে দিতে দিতে রাজেশ জিজ্ঞেস করলো। जी, अंजना रॉय कलकत्ता से एक दिन पहले हमारा होम स्टे में आया है। राजेश একবার হাত ঘড়িটা দেখে নিয়ে বলল, अभी तो 3 बज चुका है, ठीक है, शाम को जाता हूं मैं उधर। ফোনটা রাখতেই এসআই বিশাল গুরুং এলো। সে খবর দিল, सर अभी अभी खबर मिली है, पंचोरा में एक औरत का बॉडी मिला है। वो एरिया तो जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में है, लेकिन मेटिली थाना का अनुमान है वो बॉडी ऊपर से आया है। ইন্সপেক্টর রাজেশ বিশালের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, वो औरत का पिक्चर मिली है? जी सर, ये देखिए। বিশাল মোবাইলে পাওয়া ছবিটা দেখাতেই রাজেশের চোয়াল শক্ত হলো। ভদ্রমহিলার সারা শরীর ক্ষতবিক্ষত, শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে। ভালো করে দেখে বলল, चलो अभी तुरंत बाकी आइलैंड जाना है। আধ ঘন্টা পর বিক্রম রায় মুখ কাঁচুমাচু করে হোমস্টের বাইরে দাঁড়িয়েছিল। ততক্ষণে মোবাইলে ভাইরাল হয়ে যাওয়া ফটোটা বিক্রমের কাছেও এসেছে। আশেপাশের লোকজনও ভিড় করেছে সেখানে। রাজেশবাবু গাড়ি থেকে নামতেই বিক্রম হতাশ মুখে এগিয়ে এলো। কালো জ্যাকেট পরা লম্বা গড়ন। রাজেশ একবার ওকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে এগিয়ে গেল। तुम्हारा नाम? जी, विक्रम राय। मैडम सुबह कितने बजे निकला है? ইন্সপেক্টর রেজিস্টারটা চেক করে জিজ্ঞেস করলেন। তারপর অঞ্জনার জমা দেওয়া আধার কার্ডের জেরক্স কপিটার ছবি পান ঝোরাতে পাওয়া ছবিটার সাথে ম্যাচ করালেন। তারপর ভীতু সন্ত্রস্ত বিক্রমের দিকে তাকালেন। जी, करीबन सुबह 7 होगा। सिर्फ चाय पी के किया है। बोला है लौटने के बाद नाश्ता करेंगे, लेकिन नाश्ता तो दूर, लंच के समय भी नहीं आया। ठीक है, और घरটা দেখাও। কোনো কিছু বলে যায়নি? नहीं सर। বিক্রম কথা বলতে বলতে একতলার একটা ঘরের সামনে নিয়ে গেল। রাজেশ ঘরটাতে ঢুকে অঞ্জনার পড়ে থাকা সুটকেসটা একবার ঘেঁটে দেখে বলল, यहाँ पर तो कुछ नहीं है। आधार कार्ड में तो बाड़ी ठिकाना जरूर आशे। ठीक है, हम लोग देखता है क्या किया जाए, लेकिन इन्वेस्टिगेशन के समय तक ई घर लॉक करके रखता हूँ। আমরা কিন্তু দরকার হলে আবার আসবো। রাজেশ কথাবার্তা শেষ করে ঘরটা লক করে আধার কার্ডের জেরক্স করা ছবিটা তুলে 3 কাঠারি অভিমুখে চলল। পায়ে হেঁটে 3 কাঠারির রাস্তায় কিছুটা গিয়ে মোবাইলে তোলা অঞ্জনার ছবিটা কয়েকজনকে দেখালো, কিন্তু কেউ বিশেষ কিছু বলতে পারল না। খোঁজ নিতে নিতে 3 কাঠারির হ্যাঙ্গিং ব্রিজ অবধি এলো, কিন্তু এত সকালে এই ঘটনার ব্যাপারে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারল না। মেটিলি থানায় ফোন করে রাজেশ জানলেন বডি পোস্টমর্টমে গেছে।
কাল সকালের আগে কিছুই জানা যাবে না। অতঃপর তিনি থানায় ফিরলেন। তারপর মেটলি থানায় ফোন করে যারা অঞ্জনাকে নদী থেকে তুলে নিয়ে এসেছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলেন। যতটুকু ছবিতে দেখা যাচ্ছে ফোনেও ততটুকুই তথ্য পাওয়া গেল। সারা শরীর পাথরের ধাক্কায় ফুলে গেছিল, পোশাক শরীরে খুব নামমাত্রই ছিল, আর ভরা নদীর স্রোতে এটা হওয়াই স্বাভাবিক। রাতে থানায় এসে তিনি ভেবে পেলেন না হঠাৎ করে ওই মহিলার কি করে মৃত্যু হলো। কেউ আবার খুন করেনি তো? আর কেই বা মারবে ওনাকে? কেনই বা মারবে? ভাবনা চিন্তার মাঝেই একটা লোককে নিয়ে বিশাল ঢুকল। सर ये आदमी आपसे मिलना चाहता है। রাজেশ ওর ভাবনার মাঝেই লোকটাকে দেখল। লম্বাটে করণ, বছর ওই ৪৫-এর মধ্যে হবে, মাথায় টাক, মুখ ক্লিন শেভ করা, ফুল হাতা ওভারকোটটা শরীরের সঙ্গে আনফেট। आप कौन है? जी मेरा नाम तन्मय साहा। ও আপনি বাঙালি? তা কি ব্যাপার? রাজেশ ওনাকে বসতে ইশারা করতেই লোকটা ক্লান্ত শরীরে থপ করে চেয়ারে বসে পড়ল। আপনি বাংলা জানেন স্যার? বাংলাতে কাজ করছি। সব বাংলা নিয়ে জানলে সে হোগা। বলুন কি জানতে চান? রাজেশ হাসি মুখে তাকালো। লোকটা একটা ছবি মোবাইল থেকে বার করে রাজেশের সামনে রাখতেই রাজেশ চমকে উঠল। স্যার ইনি আমার স্ত্রী অঞ্জনা সাহা। আজ সকালে শেষবার ফোনে কথা বলবার পর বেলার দিকে হঠাৎই ভাইরাল ছবিটা দেখতে পাই। তারপর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। আচ্ছা আচ্ছা, আপনি ম্যাডামের হাজব্যান্ড আসেন তো এত তাড়াতাড়ি এলেন কিভাবে? রাজেশের চোখে মুখে কৌতূহল প্রচণ্ড রয়েছে। মোবাইলে ভাইরাল হওয়া খবরটা পাওয়ার পরই অনলাইনে চড়া দামে বাগডোগরা আসবার ফ্লাইটের টিকিটটা করে নিই। এখন সোজা এয়ারপোর্ট থেকে আসছি স্যার। ও খুব সাংঘাতিক ব্যাপার। কিভাবে উনি পড়ে গেলেন জলে এটাই আমাদের খুঁজতে হবে। হতে পারে কোনো ভাল্লুক তাড়া করছে কিংবা লেপার্ড, না হলে পা ফসকে পড়ে গেছে। আর এই ভরা বর্ষাতে এভাবে কেউ আসে? आप लोग की बात কেমন आदमी सब उनको छोड़ दिया? না স্যার, ও কথা শুনতো না। বড্ড ঘোরাঘুরি করবার নেশা, কোনো বারণ শুনতো না। বাচ্চা টাচ্চা হ্যাঁ ঘর পে? হ্যাঁ, একটাই মেয়ে 5 বছরের। তন্ময়বাবু চোখ মুছলেন। ঠিক আছে দাদা, আপনি এখন আসেন। और भी तो काम है मेरा। कल सुबह आबार पोस्टमार्टम रिपोर्ट मिलेगा तो मेटेली थाना का परमिशन मिलने से ही बॉडी छोड़ देगा। বাংলা হিন্দি মিশিয়ে রাজেশ বলল কথাগুলো। তন্ময় বাইরে বেরিয়ে বাড়িতে ফোন করে মাকে। মা, কাল পোস্টমর্টেম রিপোর্ট পাবার পরই বডি ছাড়বে ওনারা। তুমি মৌটুসিকে একটু সামলে রাখো, আর সম্ভব হলে তোমরাও চলে আসবে। আমি ফোন করে জানিয়ে দেব। থানা থেকে ঝালংয়ের ব্লু মুন রিসর্টে এসে ওয়েটারকে ডেকে চা চাইল তন্ময়। তারপর ঘরে ঢুকে জ্যাকেট আর ফুল প্যান্টটা খুলে বাথরুমে গিয়ে বেসিনের কল ছেড়ে কিছুটা ফ্রেশ হলো। সকালে তাড়াতাড়ি বের হয়ে রিক্সা করে বড় রাস্তায় আসার সময় রিক্সার ফোল্ডিং চালের সাইডের লোহাতে বাম হাতের অনেকটাই ছাল উঠে গেছে। সেটাকে একবার দেখে নিল। সুটকেসের ভেতর থেকে টি ব্যাগটা বার করে সেটাতে লাগালো। যদিও এখানে আসার সময় ও টিটেনাসটা নিয়ে নিয়েছে। সেই সময় ওয়েটার মুনিয়া এসে চার পকোড়ার প্লেটটা রাখলো। স্যার, কদিন আছেন আপনি? কেন বলো তো? ভ্রু কুঁচকে তাকালো তন্ময়। না, আমাদের মালিক জিজ্ঞেস করলো। ঠিক আছে, ওনাকে বলো আমি কাল সকালে জানাবো। আপাতত 2-3 দিন আছি। কথা শেষ করে তন্ময় খানিকক্ষণ ঘুম মেরে বসে থাকলো। তারপর ব্যাগ থেকে অঞ্জনার একটা ছবি বার করে একটা আলতো করে চুমু খেলো ছবিটায়। তারপর লাইট অফ করে ব্যালকনিতে এসে পূর্ণিমার আলোতে বয়ে চলা জল ঢাকা নদীর কুলকুল শব্দ শুনতে লাগলো বিভোর হয়ে। এমন সময় মৌটুসির ফোন পেয়ে নীরবতা ভাঙল। Papi, my
হয়েছে? ঠাম্মি বলছে মা নাকি আকাশে স্টার হয়ে যাচ্ছে। ঠামি ঠিকই বলেছে মৌ, মার কোনোদিন ফিরে আসবে না। কথাটা বলেই তন্ময় কান্নায় ভেঙে পড়ল। মৌটুসি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার কর্ণগোচর হলো না তার। এমন সময় মা অর্চনা দেবীর গলা শুনতে পেয়ে ও চুপ করল। আহা, কি হচ্ছে কি বিট্টু? এত বড় হয়েও তুই যদি ওইভাবে কাঁদিস তবে মৌ কি করবে বলতো? তোকে তো শক্ত হতে হবে নাকি? মৌকে মানুষ করতে হবে। তুই চিন্তা করিস না, আমি দুদিনের মধ্যে ওখানে যাওয়ার চেষ্টা করব। দরকার হলে মিলনকে বলে ফ্লাইটের টিকিট কাটিয়ে নেব। তন্ময়ের আর কথা বলতে ভালো লাগছিল না, তাই কথা সংক্ষিপ্ত করে ফোনটা শেষ করে চেয়ারে গা এলিয়ে দিল। বিক্রম রাইয়ের সেরাতে ঘুম হলো না। পরদিন সকালে কাজ করতেই ইচ্ছে হচ্ছিল না তার, কারণ চলতে ফিরতে ম্যাডামের মুখটা বারবার ভেসে উঠছে। উনি বেশ মিষ্টি ছিলেন, বারবারই চলে আসতেন এখানে আর থাকতেন আমার হোমস্টেতেই। আলু পরোটা খুব ভালোবাসতেন। আজও ভেবেছিলাম কি ম্যাডাম ফিরলে ওনাকে আলু পরোটা খাওয়াবো, কিন্তু ইন্সপেক্টর রাজেশ পরদিন সকালে জলঢাকার অফিসে ঢুকতেই মেটিলি থানার ওসি ফোন করে জানালেন অঞ্জনা সাহা দুর্ঘটনায় মারা যায়নি, তাকে রেপ করে মার্ডার করে নদীতে ফেলা হয়েছে। আর তিনি রিপোর্টটা ফ্যাক্স করে পাঠানোর পাশাপাশি নিজের পরিচিত একজন দক্ষ বাঙালি প্রাইভেট গোয়েন্দা দেবাশিস সামন্তকে ইনভেস্টিগেশনে পাঠাচ্ছেন। এই কথা শুনে রাজেশের তো ভিমরি খাবার জোগাড়। এই সামান্য কাজে আবার প্রাইভেট গোয়েন্দা কেন স্যার? এটা কি থরি চোরি ডাকাতি আসে নাকি? না, সেরকম কিছু নয়, তবে দেবাশিস এখন এখানে বেড়াতে এসেছে, তাহলে আপনার ওর সাথে কাজ করতে অসুবিধাটা কোথায়? ওসির কথায় রাজেশ একটু অসন্তুষ্ট হলেও চুপ করে মেনে নিল সবটা। ইন্সপেক্টর রাজেশ ফোনটা রেখে বেশ কিছুটা অবাক হয়ে কিছুক্ষণ বসে রইল। কেই দেবাশিস সামন্ত? এরকম একটা কেসে কেন আর প্রাইভেট গোয়েন্দা ডাকছেন ওসি সাহেব? আর এই ঘটনাই বা কেন ঘটল? এরকম একটা শান্ত নিরিবিলি জায়গাকে কেই বা এরকম ঘৃণ্য কাজ করলো? এখন নাও ঠেলা প্রাইভেট গোয়েন্দার সাথে কাম করো। কিছুক্ষণ চিন্তা করে রাজেশ তন্ময়বাবুকে ফোনে খবরটা দিলেন আর তাকে থানায় আসতে বললেন। তন্ময় তো নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্যেও বুঝে উঠতে পারলেন না যে এইরকম নোংরা কাজ কে করতে পারে। ও মিনিট 10 মধ্যে জলঢাকা পুলিশ স্টেশনে চলে এলো। তার মিনিট 5 পরেই দেবাশিস সামন্ত থানায় এলো। ভদ্রলোকের লম্বাটে গড়ন, ভাঙা গাল, সরু একটা গোঁপ রয়েছে তার। একটা সরু ফ্রেমের চশমা পরেছেন তিনি। চোখে মুখে তীক্ষ্ণ চাতুর্য খেলা করছে। বোঝাই যায় যে বেশ দুঁদে গোয়েন্দা তিনি। অবশ্য দেবাশিসকে যারা বহু বছর ধরে চেনে তারা জানে গোয়েন্দা হিসেবে ওর জুরি মেলা ভার। থানায় ঢুকেই প্রাথমিক পরিচয় পর্ব সেরে তন্ময়বাবুর বিপরীত চেয়ারে বসল দেবাশিস। তা আপনার স্ত্রীর কি এরকমই বেড়ানোর নেশা, মানে যখন তখন বেরিয়ে পড়ে? হ্যাঁ স্যার। তা আপনার কোনো শকটক নেই তাই না? না স্যার, ওই মাঝে মধ্যে বন্ধুদের সাথে ওই আর কি। বন্ধুদের সাথে মানে আপনার স্ত্রীর সাথে কোথাও যেতেন না? হ্যাঁ তা গেছি, ওই বিয়ের প্রথম আর কি, এখন আর হয়ে ওঠে না। ওকে, তা কেন হয়ে ওঠে না? দেবাশিস নিজের গোপ জোড়াটা একবার কুঁচকে বলল। আমার অটোমোবাইলের ব্যবসা আছে স্যার। বাড়িতে 5 বছরের মেয়ে, বারবার তো আর অফিস বন্ধ করে সব কাজ ফেলে যাওয়া যায় না, তাই অঞ্জনা একাই যেত। ওকে, তা আপনার স্ত্রী কি একা যেতেন না বন্ধু বা বান্ধবী থাকতো? দেবাশিস তার সরু গোপ জোড়া পাকাতে পাকাতে জিজ্ঞেস করল। মাঝে মাঝে কেউ না কেউ জুটত, আবার কখনো পুরো একলা যেত, যেমন এবারে গেছিল।
তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, আপনি তো শুনেছেন নিশ্চয়ই যে আপনার স্ত্রীকে প্রথমে রেপ করে তারপর মার্ডার করা হয়েছে। তা কি মনে হয় আপনার? দেবাশিসের কথায় তন্ময় কি জবাব দেবে ভেবে পেল না। শুকনো মুখে বলল, সেটা জানাটা তো স্যার আপনার কাজ, আমি কি বলবো। তবে তন্ময় বাবুর অসমাপ্ত কথায় অনুসন্ধিৎসু চোখে তাকালো। ও যে বিক্রম নাকি নাম ছেলেটার, ওকে একটু সন্দেহ হয় বই কি। আপনার এরকম সন্দেহ হওয়ার কারণটা কি? ওর হোমস্টেতে এর আগেও গেছিল অঞ্জনা। লোকটা বাড়িতেও মাঝে মাঝে ফোন করত। তাছাড়া গতকাল ওর হোমস্টে থেকে বের হবার সময়ে আমি অঞ্জনাকে ফোন করি। সে সময় 3 কাঠারি যাওয়া নিয়ে বিক্রমী ওকে সতর্ক করে। সন্দেহ? খুনের মামলায় যার তার উপরই সন্দেহ করা যায়। তবে যেই খুন করে থাকুক, ধীরে ধীরে তার পর্দা ফাঁস হবে। তবে এই কথা ঠিক যে আপনার স্ত্রীকে আমরা অর্ধনগ্ন চেহারায় দেখি, সেটা দেখে আমার তো বেশ সেক্সি লেগেছিল। তাই হঠাৎ করে নির্জনে তাকে একা পেয়ে যদি কারো কুমতলব তৈরি হয়, খুব একটা অস্বাভাবিক নয়। দেবাশিসের কথায় তন্ময় চুপ করে রইল। নিজের পার্সোনাল কাজ সারতে সারতে রাজেশ লক্ষ্য করছিল দেবাশিসের ইনভেস্টিগেশন। অনেক অপ্রাসঙ্গিক কথার মধ্যে থেকে সঠিক প্রয়োজনীয় জিনিসটি সংগ্রহ করে নেওয়াই তার বিশেষত্ব। আচ্ছা, শেষবার তো আপনিই ওকে ফোন করেছিলেন, তাই না? তারপর আর কোনো খবর না পেয়ে সোজা চড়া দামে বাগডোগরা আসার ফ্লাইটের টিকিট কেটে ফেললেন কেন? হ্যাঁ স্যার, ততক্ষণে ওর মৃত শরীরটার ছবি ভাইরাল হয়েছে। ওটা দেখেই সব কাজ ফেলে চলে আসি। আচ্ছা, কোন ফ্লাইটে এসছেন আপনি? আমি স্যার ইন্ডিগোর বিকেল 5টার ফ্লাইটে আসি। দেবাশিস সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে রাজেশবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা রাজেশবাবু, আপনি অঞ্জনা দেবীর মোবাইলের টাওয়ারের লোকেশন চেক করেছেন? हाँ করছিলাম, ওটা 3 কাঠিরই ছিল। लेकिन हम लोग को यहाँ पे पहुँचने में समय हो गया था, इसलिए ज़्यादा छानबीन पॉसिबल नहीं था। आज सुबह फिर जाऊँगा। রাজেশের বক্তব্যে দেবাশিস হতাশ ভঙ্গিতে বলল, হ্যাঁ, গতকালই অঞ্জনার মোবাইল ফোনটা উদ্ধার হওয়া দরকার ছিল। কথাটা বলে তন্ময়ের থেকে অঞ্জনার নাম্বারটা চেয়ে একবার ডায়াল করলো তাতে। তারপর কিছুটা প্রসন্ন হয়ে বলল, এই দেখুন, এখনও রিং হচ্ছে। তার মানে ওটা নদীতে পড়েনি, আশেপাশে জঙ্গলে কোথাও আছে। সেটাকে যত তাড়াতাড়ি উদ্ধার করা যায় ততই কিন্তু ভালো। দেবাশিস কথাটা বলতেই রাজেশ বিশালকে গাড়ি বার করতে বলল। কিছুক্ষণের মধ্যেই জিপ রকি আইল্যান্ডে এসে পাথরের ভাঙাচোরা রাস্তা দিয়ে 3 কাঠারি যেতে লাগলো। এত বড় বড় বোল্ডার আর উঁচু নিচু রাস্তায় জিপ লাফাতে লাফাতে চলল। সবাই নিজের কোমর বাঁচিয়ে যেতে লাগলো। ঠিক 9:30 নাগাদ জিপ 3 কাঠারি আসতেই দেবাশিস হেসে বলল, রাজেশবাবু, এটা কি রাস্তা নাকি অন্য কিছু? এখানকার নেতারা কি করে পয়সা নিয়ে? দেবাশিসের কথায় রাজেশ মৃদু হাসল। টাওয়ার লোকেশন ট্র্যাক করে সরু কাঠের ব্রিজটাকে টপকে বেশ কিছুটা জঙ্গলে পথে গিয়ে অবশেষে একটা পাথরের খাঁজে পাওয়া গেল অঞ্জনার মোবাইলটা। দেবাশিস তড়িঘড়ি মোবাইলটাকে অন করতে গিয়ে দেখল নাম্বারিং লক করা আছে। কাজেই বিশেষজ্ঞ ছাড়া এটা খোলা কোনোভাবেই সম্ভব নয়। অগত্যা নিরাশ ভঙ্গিতে রাজেশের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে মাথা ঝাঁকালো। তারপর সঙ্গের কনস্টেবলটাকে চারদিকটা ভালো করে খুঁজতে বলল। নিচে সরু পায়ে চলা নুড়ি পাথরের রাস্তাটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো সে। কিছু দূর গিয়ে 2 জায়গায় মাটিতে শুকিয়ে যাওয়া কয়েকটা রক্তের ফোঁটা দেখে দাঁড়ালেন। রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে 2 জায়গাতে পড়ে আছে। একটা কাগজের মধ্যে রক্তমাখা কিছু ধুলোবালি তুলে নিয়ে পকেটে গুঁজল। একটু এগোতেই নুড়ির ওপর কোনো কিছু টেনে সরালো। একটা আবছা চিহ্ন। সবার নজর পড়ল সেটার উপর। কাউকে যেন টেনে নিয়ে যাওয়া হয়েছে নুড়ির ওপর দিয়ে। তারপর জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মূর্তি নদীর কাছে। ঝোপের ধারে অঞ্জনার পরিত্যক্ত ক্যামেরাটা পাওয়া গেল। সেটাকে হাতে নিয়ে দেবাশিস মুচকি হাসল। আশা করি ক্যামেরাটা থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাবে।
কথাটা বলে দেবাশিস উপুর হয়ে ভালো করে নিরীক্ষণ করতে লাগলো পুরো পথটা। উপস্থিত কনস্টেবলদের একটু সরে যেতে বললেন তিনি। আগের দিন ভোরে হয়েছে ঘটনাটা। খুব নির্জন বলে মানুষ চলাচল খুব একটা করেনি এখানে। তবে একটা পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তবে সাইজ দেখে মনে হচ্ছে কোনো কুকুর টুকুরই হবে। তবে কি রক্তের ফোঁটার গন্ধ পেয়ে এই রাস্তায় চলে এসেছিল? তোমরা ভালো করে আশপাশের ঝোপঝাড়গুলো দেখো, কোনো না কোনো ক্লু পাওয়া যেতে পারে। দেবাশিস কথাটা বলে হামাগুড়ি দিয়ে ওই নুড়ি বেছানো রাস্তাটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর হাতে করে একটা ছোট সাদা বোতাম তুলে আনলো পাথরের খাঁজের মধ্যে থেকে। তারপর নদীর ঢালের দিকে নরম মাটিতে আবিষ্কার করলেন খুনির জুতোর ছাপ। সাথে সাথে একটা ফটো তুলে নিয়ে রাজেশবাবুকে বলল ফুটপ্রিন্ট নিতে। ততক্ষণে একটা মহিলাদের ছেঁড়া সোয়েটার আর একজোড়া দস্তানা তুলে কনস্টেবল আদিত্য উপস্থিত হলো। স্যার, এই দুটো ঝোপ থেকে পাওয়া গেছে। দেবাশিস সোয়েটারটাকে দূরে দাঁড়ানো তন্ময়বাবুকে দেখালো। অস্ফুট স্বরে সে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা অঞ্জনারই। তারপর একটা গাছের ধারে মাথায় হাত দিয়ে বসে পড়ল তন্ময়। উফ ভগবান, কিভাবে নির্যাতন করেছে ওরা! হ্যাঁ ঠিকই, রেপ করার আগে যথেষ্ট বল প্রয়োগ করা হয়েছে। আর এই দস্তানাটা নিশ্চয়ই খুনির। তার মানে আপনার স্ত্রীকে হঠাৎ করে দেখে উত্তেজিত হয়ে কেউ এই কাণ্ড ঘটায়নি। এটা খুব প্ল্যান করেই করা হয়েছে। এখন আমাদের একটাই কাজ, খোঁজ করতে হবে যে কোনো প্রত্যক্ষদর্শী ছিল কি না। হাঁটতে হাঁটতে তন্ময় হঠাৎ নিচু হয়ে একটা আধ খাওয়া সিগারেটের টুকরো খুব সাবধানে 2 আঙুলে তুলে নিয়ে দেবাশিসকে দিল। দেখুন তো, এটা কোনো কাজে লাগবে নাকি? ওটা আলতোভাবে হাতে নিতেই দেবাশিসের মুখে একটা হাসি ফুটে উঠল। বাহ, এটা একটা দারুণ সূত্র পেয়েছেন, পরে অবশ্যই কাজে লাগবে এটা। কথা বলতে বলতে দেবাশিস তারপর একটু নিচের দিকে একটা বাড়ি দেখতে পেয়ে সকলকে নিয়ে সেদিকেই হাঁটল। বাড়ি না বলে একটা পরিত্যক্ত গুদাম বলা যায়। কিছু কাঠ জড়ো করে থরে থরে সাজানো। এক বৃদ্ধকে বসে থাকতে দেখে देवाशीष सामने एगिए गया। नमस्ते, इधर कल सुबह एक औरत का मर्डर हुआ है, आपने कुछ देखा है क्या? नहीं साहब जी, हम तो इधर लकड़ी इकट्ठा करते हैं, मेरे को कुछ नहीं पता है। देवाशीष अंजनार एक छवि देखिए जिज्ञेस करलो, अच्छा इसको देखिए, कल देखा था इसको? वृद्ध तार तीक्ष्ण दृष्टि दिए खानिक ताकिए बोलो, नहीं सर, मैंने तो नहीं देखा, लेकिन मेरा लड़का देख सकता है। उसका नाम? उसका नाम विनीत है जी, वो देखिए वो आ रहा है। देवाशीष ताकिए देखलो एक शक्तपोक्त चेहरार लोक पाक दंडी बेये माथाय काठेर बोझा निये नीचेर दिके नामछे। इधर पुलिस क्यों आया है? बेश बिरक्तिर साथे विनीत जिज्ञेस करलो। देवाशीष अंजनार छबिटा विनीतेर सामने बार करे जिज्ञेस करलो, एनाके गतकाल देखेछेन? सॉरी, इसको कल देखा था क्या आपने? अंजनार छबिटा देखेई विनीत जेन एकटु चमके गेल, तबे पर मुहूर्तेई निजेके स्वाभाविक रेखे बोललो, जी नहीं, कौन है ये? देखने से तो टूरिस्ट ही लगता है। इस औरत की कल सुबह कातिल हो गया है और उसके पहले उनको रेप भी किया हुआ है। देवाशीष विनीतेर चोख दुटोर दिके स्थिर दृष्टिते ताकिए बोललो। देवाशीषेर कथाय विनीतेर चोखे मुखे एकटा आतंकेर छाप फुटे उठल जेन। अनेक कष्टे चोख सरिये निये से बोललो, जी मेरे को कुछ नहीं पता है इस बारे में। मिथ्ये कथा केन बोलछो? तोमार छवि तो ओई क्यामेराय रयेछे। देवाशीषेर कथाय विनीतेर कपाले बिंदु बिंदु घाम जमे उठल।
রাজেশবাবুর কথাটা মাথায় ঢুকল না। যে ক্যামেরাটা এখনো অবধি খুলেই দেখা হয়নি, সেটার ব্যাপারে এরকমভাবে আন্দাজে ঢিল কি করে মারল দেবাশিসবাবু? দেবাশিসের কথার ঢিল অবশ্য লেগেই গেল। বিনীত কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, इसमें मेरा फोटो कहाँ से आएगा? मैं तो কি 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 হলো? আরে বলো, কি বলতে চাইছিলে? দেবাশিসের ধমকে বিনীত ঘাম মুছে বলল, जी उसको देखा था, सिर्फ कुछ मिनट के लिए देखा था, लेकिन इसके बाद मैंने वहां से चला गया। बाकी हकीकत के बारे में मुझे कुछ नहीं पता। ঠিক আছে, এখন চলে যাচ্ছি, কিন্তু আবার কিন্তু ফিরে আসবো আমি। দেবাশিস তদন্ত সেদিনের মতন শেষ করে থানায় ফিরে চলল। থানায় ফিরে দেবাশিস তদন্ত করতে গিয়ে পাওয়া সমস্ত জিনিসগুলোকে ঘেঁটে দেখতে লাগলো। প্রথমে অঞ্জনার মোবাইলটা দেখল, ওটার নাম্বারিং লক করা, কাজেই সুলতান না এলে খোলা যাবে না। সুলতান আসলে মোবাইল খুলতে ওস্তাদ। আগে মোবাইল চুরি চক্রের সাথে জড়িত ছিল, এখন অবশ্য ওসব ছেড়ে দিয়ে মেটেলিতে একটা মোবাইলের দোকান চালায়। পুলিশের বিশ্বস্ত ইনফর্মারও মেটেলি থানায় ওসির মুখেই ওর কথা শুনেছে দেবাশিস, আলাপ পরিচয়ও হয়েছে। মোবাইলটা সরিয়ে রেখে ক্যামেরার দিকে চোখ গেল ওর। ক্যামেরার ব্যাপারে সাংঘাতিক কোনো জ্ঞান না থাকলেও যে কোনো ক্যামেরা ও অপারেট করতে জানে। বেশ কিছু নৈসর্গিক ছবি রয়েছে তাতে, পাহাড় নদী ছাড়াও নাম না জানা অনেক পাখির ছবিও রয়েছে। প্রতিটা ছবির নিচেই অটোমেটিক টাইম স্ট্যাম্প লেখা রয়েছে। শেষ ছবিটা দেখে দেবাশিস চমকে উঠল। একটা অফ ফোকাস ছবি, কালো জ্যাকেট পরা একটা হাত আর একটা কাঁধ, বা বলা যায় একজনের কাটা একটা ছবি আউট অফ ফোকাসে, যাতে শুধুমাত্র ঝোপঝাড়ের মাঝ দিয়ে তার একটা হাত কাঁধ থেকে দৃশ্যমান। সময় লেখা 8:05। তার মানে তখনও উনি বেঁচে। এটাই কি তবে খুনির ছবি? কোনোভাবে অঞ্জনা তার উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরতে ক্যামেরা চালু অবস্থায় অটোমেটিক ছবি উঠে যায়? হতেও পারে। এরপর ক্যামেরাটাকে রেখে ছোট সাদা বোতামটার দিকে নজর গেল ওর। মনে হয় কারো জামার হাতার বা কলারের বোতাম হবে। টানা হ্যাচড়া করার সময় হয়তো খুলে পড়ে গেছে। থানায় ঢোকার আগে শুকনো রক্তের স্যাম্পেলগুলো ল্যাবে পাঠিয়েছিলেন, সেই রিপোর্টটাও দেখা দরকার। বিশেষত অঞ্জনার পোস্টমর্টেমের সময় জানা গেছে তার ব্লাড গ্রুপ এ পজিটিভ। এখন দেখা যাক বাকি রক্তের নমুনাটা অঞ্জনার নাকি খুনির। জুতোর যে ফুটপ্রিন্টের ছবি উঠেছে তাতে খুনি কি জুতো পরে এসছিল তার কিছুটা অনুমান করতে পারে সে, কারণ জুতোর সোলের ছাপ কোথাও ডিপ হয়ে কাঁদায় গেঁথে গেছে, অথচ কোনো আঙুলের ছাপ নেই। জুতোর যে ফুটপ্রিন্টের ছবি তুলেছিল সেটা বার করলো, জুতোর সোলের ছাপ কোথাও কোথাও ডিপ হয়ে কাঁদায় গেঁথে গেছে, অথচ কোনো আঙুলের ছাপ নেই সেখানে। অবশ্য খালি পায়ে কেই বা খুন করতে আসে? ভাবনার মাঝেই সুলতান এলো। ও ঢুকতেই কনস্টেবল গৌতম চা দিয়ে গেল। কেমন আছো সুলতান? দোকান কেমন চলছে? এই চলছে স্যার আপনাদের দয়ায়। কথা বলতে বলতে দেবাশিসের হাত থেকে মোবাইলটা নিয়ে ঝট করে খুলে দিল। তারপর দেবাশিস অবাক হয়ে ওর দিকে তাকাতেই হেসে বলল, পুরনো অভ্যেস স্যার। মোবাইলটা খুলতেই তার বিভিন্ন জিনিসগুলো দেখতে লাগলো দেবাশিস। তন্ময়বাবুর কথাটাই ঠিক, সকালবেলা বার কয়েক ফোন করেছে সে বউকে। কী কথাবার্তা হয়েছে তা বোঝা না গেলেও দেখা যাচ্ছে খুব ঘন ঘনই তন্ময়বাবু স্ত্রীকে ফোন করেছেন। প্রথম দিকে ওই 7টা নাগাদ, তারপর 4 কি 5 মিনিট কথা হওয়ার পর আবার বেশ কয়েকবার ফোন করেছিল তন্ময়বাবু, কিন্তু অঞ্জনা ফোনটা ধরেনি। তবে শেষবার ধরেছে সে, মানে 8:06।
মানে ঘটনাটা ঘটার কিছু মুহূর্ত আগে। কিছুক্ষণ ফোনটা নাড়াচাড়া করতে করতে দেবাশিস খেয়াল করলেন এই ফোনে রেকর্ডিং মোডটা কিন্তু খোলা। তার মানে সমস্ত কথা রেকর্ডিং হয়ে যাওয়ার কথা। কথাটা খেয়াল হতেই ও অঞ্জনার কল লিস্টটা চেক করে শেষ কলগুলোর ব্যাপারে খোঁজ খবর শুরু করলো। সকালবেলায় তন্ময়ের সাথে কথাবার্তাগুলো শোনার পর দেবাশিসের মনে হলো ঘুরতে আসা নিয়ে স্বামী আর পরিবারের সাথে নিশ্চয়ই কোনো মন কষাকষি হয়েছিল অঞ্জনার, তাই শেষ পর্যন্ত ফোন কেটে দিয়েছে অঞ্জনা। তারপর আরও 2-1 ফোন বেজেছে, কিন্তু অঞ্জনা ফোন ধরেনি। মিস কল রয়েছে 2-3টে, তার মানে শেষ মুহূর্তে ফোনটা ধরেছিল সে, কিন্তু কোনো কথা হয়নি। তার বদলে একটানা দৌড়ানোর শব্দ, লতা পাতার আওয়াজ, ঝোপঝাড়ের আওয়াজ, আর শেষে এই যে পুরো রেপ আর খুনের রেকর্ডিংটা হয়ে গেছে, কিন্তু খুনের নাম বি দিয়ে। আচ্ছা, বি মানে কি বিনীত? লোকটা তো এক প্রকার স্বীকারই করলো যে ও অঞ্জনাকে দেখেছে, তাহলে তো ও নিজেও এ কাজ করতে পারে। কিন্তু ওই যদি করে থাকে, তবে অঞ্জনা ওকে কিভাবে চিনে অসম্পূর্ণ উচ্চারণে বি বলে? তাহলে কি অঞ্জনা আগে থেকেই বিনীতকে চিনত, সেই জন্য ওকে দেখে অবাক হয়েছে? আর সিগারেটটাই বা কে খেয়েছে? খুনি। সিগারেটটা গোল্ড ফ্লেক ব্র্যান্ডের, হতেই পারে যে এর বেঁচে থাকা অংশে এখনো খুনির ঠোঁটের কিছু মিউকাসের এপিথেলিয়াম কোষ লেগে থাকবে। তার মানে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন রয়েছে। জুতোর ছাপটা পাওয়া গেছে মাটিতে, সেটাকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ছাপ তোলা সম্ভব হয়েছে। আর খালি চোখেই বলা যায় যে যার জুতো এটা, তার পায়ের সাইজ 9, আর খুব সম্ভবত সে ডান পায়ের গোড়ালিটা একটু চেপে চলে, বা বলা যায় যে ডান পায়ের চেটোটা একটু হালকা চেপে চলে সে। ওর ভাবনার মাঝেই সুলতান ওঠার জন্য তোড়জোড় করতেই কি যেন একটা কথা মনে পড়ল দেবাশিসের। ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা বিনীত নামে কাউকে চেনো? বিনীত? বাড়িটা কোথায় স্যার? ওই 3 কাঠারিতে। ওর বাবার একটা কাঠের গুদাম রয়েছে। সুলতান কিছুমাত্র সময় নষ্ট না করে বলল, হ্যাঁ চিনি স্যার, বিনীত থাপা। লোকটা আগে ছিনতাই চক্রে জড়িত ছিল। হ্যাঁ, আমার সাথেও 2-1 কাজ করেছে আগে। মাঝে রিনচেনপংয়ে ওর মামার বাড়িতে ছিল। গত বছর কোনো একটা ইফটিজিংয়ের দায়ে সিকিম পুলিশ ওকে ধরেছিল। তারপর ওর বাবা গিয়ে ওকে জামিনে মুক্ত করে নিয়ে আসে। বাহ, বেশ অনেক খবর রাখো দেখছি। দেবাশিসের কথায় সুলতান একটু হাসল। হ্যাঁ, রাখতে হয় স্যার। তারপর ওকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। সুলতান বেরিয়ে যেতেই এসআই পার্থকে ডেকে সিকিম পুলিশের কাছে বিনীতের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে বলল দেবাশিস। তারপর কনস্টেবল গৌতমকে গাড়ি বার করতে বলল। এখন রাত 8টা বাজে। একবার রকি আইল্যান্ডের রিভারভিউ হোমস্টের মালিক বিক্রম রায়ের কাছে যাবার ইচ্ছে হলো দেবাশিসের। সবে ডিনার শেষ করে শোবার তোড়জোড় করছিল বিক্রম। পুলিশ দেখে একটু অবাকই হলো সে। স্যার, কোনো সমস্যা হলো? হাত জোর করে বিক্রম দাঁড়ালো। দেবাশিস বাইরে থেকে হোমস্টেটাকে ভালো করে দেখে নিল, তারপর ভেতরে ঢুকে একটা চেয়ার টেনে বসল। তা আজ কি কোনো বোর্ডার নেই? তোমার রেজিস্টার খাতাটা একটু নিয়ে এসো তো। বিক্রম রায় রেজিস্টারের খাতাটা সামনে রেখে মলিন মুখে বলল, এখন আর গেস্ট কে আসবে স্যার? পুরো অফ সিজন। বাট অঞ্জনা সাহা তো এসছিল, কি তাই না? আগে হ্যাঁ, উনি ছিলেন, মাঝে মাঝে আসতেন, আর এলে আমার হোমস্টেতেই উঠতেন আর কি। দেবাশিস রেজিস্টারটা চেক করে পাশে থাকা অঞ্জনার আই কার্ডের জেরক্স কপিটা দেখে চমকে উঠলেন। এখানে তো দেখছি লেখা অঞ্জনা রায়, ওয়াইফ অফ নির্মল রায়। নিজের মনেই একটা অস্ফুট স্বরে উচ্চারণ করল দেবাশিস।
ওকে, তার মানে অঞ্জনার আগে একবার বিয়ে হয়েছিল, পরে আর আধার কার্ডের পদবিটা পরিবর্তন করা হয়নি। এটা কি রাজেশবাবু আগে দেখেনি? স্যার, কোনো সমস্যা হলো? ফুল হাতা সাদা জামার একটা হাতা ফোল্ড করতে করতে বিক্রম বলল কথাটা। দেবাশিস হঠাৎই ওকে হাতটা গোটাতে দেখে ওর বাম হাতটা ধরে জামার হাতাটা পরীক্ষা করল। স্যার, কি হলো? তোমার জামার বোতামটা কোথায়? ছিঁড়ে গেছে নাকি? দেবাশিসের প্রশ্ন শুনে কিছুটা ঘাবড়ে গেল মনে হলো বিক্রম রায়, তবে পর মুহূর্তেই স্বাভাবিক হয়ে সে বলল, হ্যাঁ স্যার, আজকে সকালেই ছিঁড়ে গেছে, পকেটই আছে, এই দেখুন। হ্যাঁ। বিক্রম রায় ব্যস্ত হয়ে বুক পকেট থেকে একটা ছোট্ট বোতাম বার করতেই দেবাশিস একটু হতাশ হলো। একটা নীল বোতাম। এতক্ষণ সে ভালো করে খেয়াল করেনি, ওর জামার সবকটা বোতামই নীল। তবে একটা জিনিস চোখে পড়তেই ওর হাতটা আবার টেনে দেখল সে, রিস্টের কাছে একটা শুকনো ছড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। দেখি এটা কি করে হলো? ওহো স্যার, এটা টমির কাজ। কাল সকালে বকাঝকা করেছিলাম, তখনই ও রেগে গিয়ে আঁচড় দিয়েছে, আবার জামার বোতামও ছিঁড়ে দিয়েছে। টমিটা আবার কে? কুকুর নিশ্চয়ই। হ্যাঁ স্যার, ওই যে বাইরে জিপের পাশে দাঁড়িয়ে। তা ওকে বকাঝকা করেছিলেন কেন? আর বলবেন না স্যার, ম্যাডাম খুন হবার আগের দিন রাতে চোর এসেছিল, আমার স্পোর্টস শ্যুটা নিয়ে গেছে, আর ও শুধু ডেকে গেছে। হ্যাঁ, চোরকে ধরতেই পারেনি। দেবাশিস ওর কথায় একটু চমকে গেল যেন। বিক্রম একটু মৃদু হেসে বলল, আসলে স্যার, ম্যাডামকে নিচে ডাইনিং রুমে ডিনার সার্ভ করে আমি একটু কিচেনে গিয়েছিলাম। আমার রিসেপশনের দরজাটা তখন খোলাই ছিল। আমি যখন টমিকে খাবার দিতে এসে ডাকি, তখন দেখি আমার টেবিলটা একেবারে লণ্ডভণ্ড, সিগারেটের অ্যাস্ট্রেটা উল্টে ছাই পড়ে আছে, রেজিস্ট্রার খাতাটা খোলা, আর বাইরে পরবার স্পোর্টস শ্যুটা নেই। বিক্রমের কথায় দেবাশিস একটু চিন্তিত হয়ে বলল, চোর এসেছিল শুধু আপনার জুতো চুরি করতে? আচ্ছা, আপনার পায়ের জুতোর মাপ কত? আপাতত আর কিছু তো খোয়া যায়নি। আর আপনি জিজ্ঞেস করলেন না জুতোর মাপ কত? আমার পায়ের মাপ 9 ইঞ্চ স্যার। বিক্রমের কথায় দেবাশিস এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, চোরকে আর দেখা যায়নি? না স্যার, তবে টমি কল্পনা হোমস্টের দিকে তাকিয়ে তাকিয়ে এক টানা ডেকে চলেছিল। আচ্ছা বিক্রম, বলছি তুমি সিগারেট খাও তো? আমার প্যাকেটটা থানায় ফেলে এসেছি, একটু তোমারটা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, দাঁড়ান। কথাটা বলেই বিক্রম বুক পকেট থেকে একটা গোল্ড ফ্লেকের প্যাকেট বার করে নিজে একটা ধরিয়ে আরেকটা দেবাশিসকে দিতেই ও আবার সন্দিগ্ধ হলো। তারপর সিগারেটটা ধরিয়ে এক মুখ ধোয়া ছেড়ে বলল, অঞ্জনা ম্যাডাম কোন রুমে ছিলেন? একটু দেখাও তো আমাকে। দেবাশিসের কথায় বিক্রম ওনাকে পিছনে আসতে বলে নদীর দিকের একটা ঘরে নিয়ে গেল। বাইরে থেকে রাজেশবাবুরা এসে তখন ঘরটা অলরেডি সিল করে গেছে। দেবাশিস রাজেশকে একবার ফোন করে তার অনুমতি নিয়ে কনস্টেবল গৌতমকে দরজাটা খুলতে বলল। বিক্রম দরজাটা খোলা হতে নিজেই লাইটটা জ্বালল। দেবাশিস ঘরে ঢুকে অনুভব করল এখনও মহিলাদের বডি স্প্রের গন্ধ ভরে রয়েছে সেখানে। বিছানাটা কোঁচকানো, জানলায় রাখা গতকালের চায়ের প্লেট আর কাপ, কাপের ওপর হালকা একটা লিপস্টিকের দাগও রয়েছে। বিক্রম ততক্ষণে ওর সিগারেটটা শেষ করে পড়ে থাকা কাপটিতে ফেলতেই দেবাশিস কনস্টেবল গৌতমকে ইশারায় ডেকে কাপ আর সিগারেটের টুকরোটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাতে বলল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে নজর দিল ঘরটার দিকে। ঘরের ওয়ার্ডরোবে এখনও একটা কুর্তি ঝুলছে অঞ্জনার। তার সাইড পকেটে হাতড়াতেই হাতে এলো একটা 2 লাইনের চিরকুট আর একটা শুকিয়ে যাওয়া লাল গোলাপ। দেবাশিস চিরকুটটা পড়তে যেতেই বিক্রম যেন ঘেমে নিয়ে অস্থির হয়ে উঠল। ইংলিশে একটা লাইন লেখা রয়েছে, ম্যাডাম,
আই লাভ ইউ। সেদিকে তাকিয়ে দেবাশিস বিক্রমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কি আপনার হাতের লেখা নাকি? আগে হ্যাঁ স্যার, ম্যাডামকে খুব ভালো লাগতো, তাই ওই এক লাইন লিখে সাথে একটা ফুল দিয়ে আগের রাতে ডিনার টেবিলে পেপার ওয়েট চাপা দিয়ে এসেছিলাম। সম্ভবত উনি ওটা রেখে দিয়েছিলেন। দেবাশিস ওর কথায় মৃদু হেসে বিছানার কোণে রাখা একটা চামড়ার ব্যাগ খুলে দেখতে লাগলো। একটা ডায়েরি ছাড়া আর বিশেষ কিছু ছিল না। দেবাশিস ডায়েরিটা পড়ার জন্য নিজের কাছে রাখল। এছাড়া ঘরের মাঝে একটা সুটকেস পড়ে রয়েছে। সম্ভবত রাজেশবাবু ওইটা খুলে দায়সারাভাবে চেক করেছিলেন। পরদিন সকালে 10টা নাগাদ পুলিশ দেখে বিনীত থাপার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। आप लोग क्या बात है? बात तो बिल्कुल सीधा है विनीत जी। हम लोगों को ढेर सारी इंफॉर्मेशन मिल गया है। कौन सा इंफॉर्मेशन सर? বিনীত ভীত দৃষ্টিতে দেবাশিসের মুখের দিকে তাকালো। पिछले साल रिंचिंग पोंग में क्या हुआ था? पुलिस क्यों उठा के लेके गया तुमको? देखो, बिल्कुल सच बोलना है तुम्हें इधर पे। अगर झूठ बोला तो फिर तुमको जेल में तो जाना ही होगा। रिंचिंग पोंग में मैं दोस्त लोगों के साथ था, कुछ मस्ती हुआ वहाँ पे, फिर रेस्टोरेंट जाके दारू पी लिया, फिर थोड़ी नशा भी हो गया मुझे, और मैडम भी उस रेस्टोरेंट में ही था, एकदम अकेले, तो थोड़ी शरारत कर लिया और पुलिस आके मेरे को उठा के ले गया। बस यहीं पे बात खत्म, और कुछ नहीं पता मुझे। लेकिन उसके बाद उस मैडम जब मेरे को देखा वो थोड़ी नर्वस हो गई थी और अचानक ही भागते रहे वो। अब इसके बाद क्या हुआ उसके बारे में मुझे कुछ नहीं पता साहब जी। দেবাশিস ওর কথা শুনতে শুনতে ওর সারা শরীর খুঁটিয়ে দেখছিল। হঠাৎই বাম হাতের কবজিটা দেখে খপ করে হাতটা ধরল সে। ये कटने का दाग कहाँ से आया? जी लकड़ी काटने के समय हो गया होगा, मुझे याद नहीं वैसे। বিনীতের কথা শেষ হতেই দেবাশিসের নজর পড়ল ওর পায়ের নেল স্পোর্টস শুটার দিকে। তারপর কনস্টেবল গৌতমকে বলল, লোকটাকে উঠিয়ে নাও। लेकिन मेरा कसूर क्या है सर? मैं तो झूठ नहीं बोला आपको। বিনীত ফ্যাকাশে মুখে বলল কথাটা। झूठ बोले कौवा काटे। फैसला बाद में होगा, लेकिन तुम्हारा जूते का छाप चाहिए मुझे। ये जूता तुम्हारा है ना, या फिर कहीं से चुरा के लाए हो? नहीं, ये मेरा ही जूता है साहब, परसों नदी के पास मिला था मुझे। নদীর পাশে জুতো? কী সব আবল তাবল বলছো? সত্যি বলো, নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে ভাই। আমার তো মনে হয় তুমি এই জুতোটা রিভারসাইড ভিউ হোমস্টে থেকে চুরি করে এনেছো। কি তাই তো? দেবাশিসের এই কথায় বিনীত যেন ঘেমে গেল। ও আরও কিছু হয়তো বলতো, কিন্তু তার আগেই দুজন কনস্টেবল ওকে টেনে হিঁচড়ে জিপে তুলল। পরদিন সকালে রাজেশবাবুকে রকি আইল্যান্ডে একবার ডেকে নিল দেবাশিস। রাজেশবাবু সবে জলঢাকা থানার দিকে যাচ্ছিলেন। দেবাশিসের ডাকে আবার গাড়ি ঘোরাতে হলো তাকে। কি ব্যাপার সামন্ত বাবু, ইতনে সুবহ বুলায়া? দেবাশিস একটা সিগারেট নিচে ধরিয়ে আর একটা রাজেশবাবুকে দিয়ে বললেন, রকি আইল্যান্ডের সমস্ত হোটেল, হোমস্টে আর রিসর্টগুলোকে যৌথভাবে ভিজিট করা দরকার। খুনের দিন কারা কারা কোন কোন রিসর্টে ছিল বা হোমস্টেতে ছিল, কখন ঢুকেছে আর কখন বেরিয়েছে, সমস্ত ইনফরমেশন লাগবে। आपको क्या लगता है? রাজেশবাবু এক মুখ ধোয়া ছেড়ে বললেন কথাগুলো। আমার যা মনে হয় যে বিনীত যদি খুন না করে থাকে তবে সে বাইরের লোক। সে আগের রাতটা এখানেই কোথাও ছিল, আর সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। आपका बात में दम है सावंत बाबू, चलिए देखते हैं। সিগারেট শেষ করে ওরা ওখানকার রিসর্ট, হোমস্টে
সব কিছুতে ঢু মারল। বর্ষাকাল বলে বেশিরভাগ হোমস্টেতেই গেস্ট নেই এখন, তাই রেজিস্টারে লেখার বালাই সেরকম অর্থে নেই। যাও বা দুজন একজন এসেছে, তাদের বেশিরভাগই লিজ মালিক বা কোনো ব্যবসায়ী কাজে এসেছে। সারা তল্লাট ঘুরে কিছু সন্দেহজনক না পেয়ে অবশেষে বিশেষ কাজে রাজেশবাবু বেরিয়ে গেল, আর দেবাশিস একাই এদিক ওদিক তথ্য সংগ্রহ করতে ঘুরতে লাগলো। এক জায়গায় এক কাঠকুড়ানি মেয়ে জানালো গতকাল সকালে ওই 8টা সাড়ে 8টার মধ্যে কেউ একজন উলের টুপি পরা লোক কালো জ্যাকেট পরে 3 কাঠারি থেকে ফিরছিল, আর লোকটার হাঁটার সময় সামান্য হলেও ডান পাটা একটু খুঁড়িয়ে হাঁটছিল সে। এইটা শোনার পর ওর মাথায় ঘুরতে লাগলো একটা অন্য জিনিস। এখন এখানে শীত খুব সামান্যই, হাফ সোয়েটারই কাজ চলে যায়। জ্যাকেট পরার মতন পরিস্থিতি না হওয়া সত্ত্বেও কেউ মাথা ঢাকা টুপি আর ফুল জ্যাকেট কেন পরল? প্রধানত দুটো কারণ হতে পারে, হয় সে খুব শীতকাতুরে, আর না হয় সে মুখোশ আর জ্যাকেটের আড়ালে নিজেকে ঢাকতে চাইছিল। আরও একটা বিষয় নিয়ে দেবাশিস একটু চিন্তিত হলো। বিনীত ছাড়াও বিক্রমের ব্যাপারে বেশ কিছু ভাবতে হবে তাকে। ওর একটা স্পোর্টস শু চুরি গেছে, আর তা পাওয়া গেছে নদীর পাড়ে। সত্যি কি তাই, নাকি বিক্রমই অঞ্জনাকে প্ল্যান করে হত্যা করেছে? আর তাই যদি হয় তবে মোটিভটা কি? অঞ্জনা ওর প্রেমে সাড়া দেয়নি বলে তাই কি হাতে লেখা চিরকুটটা নিয়ে ইচ্ছে করেই অঞ্জনার জামার পকেটে রেখেছিল, যাতে পুলিশ এসে ধরে নেয় যে অঞ্জনা ওকে পছন্দ করত? আর তাই হয়তো বারবার রকি আইল্যান্ডে এলে ওর হোমস্টেতেই উঠত সে। দুপুরে লাঞ্চের পর দেবাশিস একটা সিগারেট ধরালো, তারপর জানলার সামনে দাঁড়িয়ে এক মনে বাইরের রাস্তাটার দিকে তাকিয়ে রইল। মনের মধ্যে নানান রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল ওর। একটা খুন হলো, কিন্তু কি কারণে হলো? একমাত্র বিনীত আর বিক্রম ছাড়া কাউকে তো সন্দেহ করা যায় না। এই ক্ষেত্রে একটা জোরালো মোটিভ তো খুনের নিশ্চয়ই থাকবে। সেটা কি? সিগারেটের ধোয়ার কুণ্ডলিতে ওর ভাবনা ক্রমশই যেন হারিয়ে যেতে লাগলো। ঠিক এমন সময় গৌতম এসে খবর দিল তন্ময় বাবু এসেছে। সিগারেটটা ফেলে দেবাশিস সিটে বসতেই দেখে চোখে মুখে কৌতূহল নিয়ে তন্ময় বাবু দাঁড়িয়ে আছে। কোনো খবর আছে স্যার? কিসের খবর বলুন তো? এই খবর বলতে শুনলাম একজন গ্রেপ্তার হয়েছে, তবে কি অঞ্জনার খুনিকে ধরা গেল? বসুন আপনি। একজনকে সন্দেহবশত আমরা অ্যারেস্ট করেছি, তবে অনেক জিনিসেরই উত্তর মিলছে না। এই কেসটা বেশ জটিল তন্ময়বাবু, এত সহজ নয়। আচ্ছা তন্ময়বাবু, বলছি আপনার ওয়াইফ কি আপনাকে বিয়ে করার আগে বিবাহিত ছিল? দেবাশিসের কথায় একটু চমকেই উঠল তন্ময়। তারপর নিজেকে সামলে সে বলল, হ্যাঁ স্যার, একটা অ্যাক্সিডেন্টে ওর স্বামী মানে নির্মল রায় মারা যান। তারপর আমি ওকে বিয়ে করি, কারণ ততদিনে আমার প্রথমা স্ত্রীও গত হয়েছেন। এই কেসটা বেশ জটিল তন্ময়বাবু, এত সহজ নয়। আচ্ছা বলছি, আপনার স্ত্রী আপনাকে বিয়ে করার আগে কি বিবাহিত ছিল? ওটাও একটা দুর্ঘটনা ছিল স্যার। পঞ্চলিঙ্গেশ্বর বেড়াতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে একদম নিচে পড়ে মারা যায়। আচ্ছা, সরি, খুবই বেদনাদায়ক ঘটনা। আর অঞ্জনা দেবীর স্বামী কিভাবে মারা গেল? অনুসন্ধিৎসু চোখ যেন স্থির দৃষ্টিতে তন্ময়বাবুর ভেতর অবধি সব দেখে নিচ্ছে। শুনেছিলাম হাইরোডে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যান তিনি। দেবাশিসের কথায় তন্ময়বাবু অবাক হয়ে বলল, সেটা আপনি কিভাবে জানলেন স্যার? দেবাশিস নির্লিপ্ত হয়ে বলল, আমরা গোয়েন্দা, খবর রাখতে হয় আমাদেরকে। আসলে গতকাল অঞ্জনা দেবীর আধার কার্ডে ওনার স্বামীর নামটা আলাদা হওয়ায় একটু খোঁজ খবর নিয়েছিলাম। তখনই এদিক ওদিক থেকে জানতে পারলাম যে অঞ্জনা দেবীর প্রাক্তন স্বামী বর্ধমানের কাছে একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। একটা ট্রাক লেন ভেঙে ওনার ওয়াগনটাকে পেছন থেকে ধাক্কা মারে,
আর তাতেই এই দুর্ঘটনা। বলছি স্যার, এই ঘটনাগুলোর সাথে কি অতীতের কোনো যোগসূত্র আছে? আসলে সব কিছু আমার জানা নেই, আর অঞ্জনা কষ্ট পাবে বলে আমি কোনোদিনও সেভাবে জিজ্ঞেসই করিনি। আচ্ছা, আপনাদের দুজনের আলাপ কিভাবে? অঞ্জনাকে আমি আগে থেকেই চিনতাম। ওর স্বামী যে বিজনেস করত তার কাঁচামাল আমরা সাপ্লাই করতাম। বেশ কয়েকবার ওদের অফিসেও গিয়েছি। তারপর ওর স্বামীর মৃত্যুর পর আমি ওকে বিভিন্নভাবে সাহায্যও করি। সেই থেকেই যোগাযোগ। তারপর আমার মায়ের আর সন্তানের একান্ত ইচ্ছে অনুযায়ী আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তার মানে বিয়েতে আপনার কোনো আগ্রহ ছিল না? দেবাশিসের চোখা প্রশ্ন কিছুটা ঘাবড়ে দিল তন্ময়বাবুকে। না স্যার, ওকে আমারও ভালো লাগতো। আমরা যথেষ্ট সুখী ছিলাম। আচ্ছা তন্ময়বাবু, আপনার কোম্পানিটার নাম কি? সাহা অটোমোবাইল। কিন্তু আমার স্ত্রীর মৃত্যুর সাথে আমার কোম্পানির নামের সম্পর্কটা কোথায়? তন্ময় একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতেই দেবাশিস হাসল। কার সাথে যে কোথায় লিঙ্ক থাকবে সেটা বলা খুব মুশকিল। আচ্ছা বলছি, আপনার স্ত্রীর প্রথম স্বামীর কোম্পানির নামটা কি ছিল? রয় এন্টারপ্রাইজ। এটাও তবে খুনের তদন্তে লাগবে? তন্ময় এবার একটু হেসেই বলল কথাটা। দেবাশিস এবার কথা ঘুরিয়ে বলল, দুটো কোম্পানির কাজকর্ম কি একই ছিল? মানে বিজনেসটা কি একই ছিল? হ্যাঁ, তা ছিল। আমরা গাড়ির যন্ত্রপাতির সাপ্লায়ার ছিলাম। কিন্তু এগুলো কোনো মতেই আমার স্ত্রীর হত্যা রহস্যের তদন্তের বিষয় হতে পারে না স্যার। আপনারা এই 3 দিনে কেবলমাত্র একটা লোককে ধরেছেন, তাও নিশ্চিত নন যে সেই খুনি কিনা। দেখুন তন্ময়বাবু, আমার তদন্তের পদ্ধতিটা একটু আলাদা। আমি জানি যে আপনি ভীষণভাবে উদ্গ্রীব খুনির পরিচয় জানতে, আমরাও চাই। বাট যাই হোক, একটা বিষয় বলে রাখি আপনাকে। আপনি কিছুক্ষণ আগে যে দাবি করলেন যে আপনারা খুব সুখী ছিলেন, এটা মনে হয় সত্যি নয়। আপনার স্ত্রী অন্য কাউকে পছন্দ করত, এমনকি তার সাথে অন্য পুরুষের সম্পর্কও ছিল। কি বলছেন আপনি? তন্ময় হঠাৎ করেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, ঠিকই বলছি। আপনার স্ত্রী বিক্রম রায়কে পছন্দ করত, এই জন্য বারবার ছুটে আসতো হোমস্টেতে। ইন্সপেক্টর, প্লিজ থামুন এবার, আমি আর নিতে পারছি না। দু হাতের চেটো দিয়ে মুখ ঢাকল তন্ময়। বেশ কিছু মুহূর্ত দুজনে চুপ করে রইল। দেবাশিসই আবার কথা শুরু করলো। আচ্ছা, পোস্টমর্টেমের রিপোর্ট তো আমরা পেয়ে গেছি। আপনি ইচ্ছে করলে মর্গ থেকে অঞ্জনা দেবীর বডিটা নিয়ে কলকাতায় ফিরতে পারেন। তার দরকার হবে না স্যার। আগামীকাল মা আর মেয়ে সকালে বাগডোগরা নামবে। ওরা ফিরলেই সৎকারের ব্যবস্থা করব। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। তবে তদন্তের স্বার্থে আপনাকে ডাকলে কিন্তু আসতে হবে। অবশ্যই স্যার। আমি অঞ্জনার হত্যাকারীর পরিচয় না শুনে বাড়িতে শান্তিতে থাকতে পারবো না, তাতে আপনাদের যত দিনই লাগুক না কেন। আমাদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। তবে আশা করি আর 2-3 দিনের মধ্যেই খুনিকে আমরা ধরে ফেলতে পারবো। আচ্ছা, ভালো কথা, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি উঠেছি ঝালং ব্লু স্টারে। ঠিক আছে স্যার, আজ আমি আসি তবে। কথাটা বলে তন্ময়বাবু করমর্দন সারলেন দেবাশিসের সাথে। তারপর বাইরে দাঁড় করানো একটা গাড়িতে উঠে গেলেন তিনি। তন্ময় চলে যেতেই এসআই পার্থকে ডাকল দেবাশিস। আচ্ছা, বেশ কিছু কাজের দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, সেগুলো হয়েছে? হ্যাঁ স্যার, যে দুটো রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল তার একটা তো অবশ্যই অঞ্জনার, আর একটা মনে হয় খুনির। নিশ্চয়ই মৃত্যুর আগে খুনির হাত কামড়ানো হয় জোরে। সেই রক্তের গ্রুপ B+। তারপর পোস্টমর্টম রিপোর্টে আর একটা তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই মহিলার শরীরের মানে বিশেষ করে যোনিতে সামান্য হলেও কিছু সিমেনের অস্তিত্ব পাওয়া গেছিল। আজ তার কালচার রিপোর্ট পাওয়া গেছে। দুঃখের বিষয়, বিনীতের থেকে কালেকশন করা সিমেনের সাথে তা ম্যাচ করেনি। আশ্চর্য! তার মানে বিনীত রেপ বা খুন কোনোটাই করেনি, অন্য কেউ করেছে? হতে পারে স্যার। অঞ্জনা দেবীর মৃতদেহের পাশে যে সিগারেটের টুকরোটা পাওয়া গেছে, তার শেষাংশে যে মিউকাস সেল পাওয়া গেছে, তার সাথে বিক্রমের হোমস্টেতে ওর নিজের ফেলে দেওয়া সিগারেটের টুকরোতে পাওয়া মিউকাস সেলের মিল পাওয়া গেছে। সবচেয়ে বড় কথা, বিনীতের পায়ের জুতোটা আসলে বিক্রমেরই। ওদের দুজনের পায়ের সাইজই 9 নম্বর। কিন্তু বিনীত বলছে যে ওই জুতোটা নদীর পাড়ি ওই এক জায়গায় ও পেয়ে পরে নিয়েছে, কারণ
ওর নিজের জুতোটা ছিঁড়ে গিয়েছিল। কিন্তু 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 কি? পার্থ হতাশ হয়ে বলল। কিন্তু এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও আমরা বিক্রমকে সন্দেহ করতে পারবো না, কারণ ওর সিমেন্টের সাথেও খুনের সিমেন্ট ম্যাচ করেনি। ওর কথায় দেবাশিস খানিকক্ষণ স্তম্ভিত থেকে হাসিতে ফেটে পড়ল। তারপর বলল, আমি জানতাম এই কেসটা একদম গন্ডগোলে ভরা, কিন্তু এ তো দেখছি আরো বিদঘুটে হয়ে গেল। কি করব এবার? পরদিন বেলা 11টা নাগাদ জলঢাকা থানার রাজেশের কাছে তন্ময়ের ফোন যেতেই সে অবাক হলো। গুড মর্নিং স্যার, আমার হোটেল রুমে আজকে চোর এসেছিল। আমার এয়ারপোর্ট থেকে আমার মা আর মেয়েকে কালকে আনতে গেছিলাম, এসে দেখি ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। কেউ এসেছিল আর ঘরে ঢুকেছিল। কি উদ্দেশ্যে এসেছিল জানি না স্যার। মানে कौन घुसेगा होटल रूम पे? কোনো দামি জিনিস কি চুরি হয়েছে তন্ময় বাবু? হ্যাঁ হ্যাঁ, আমার একটা আংটি খুঁজে পাচ্ছি না, তবে 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 আর কিছু গেছে নাকি জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি তুরন্ত। কথাটা বলে রাজেশ এসআই বিশালকে নিয়ে হোটেল ঝালং ব্লু মুনে এলো। রাজেশ গিয়ে দেখল ওয়েটার মুনাইকে হোটেলের মালিক এসে চমকাচ্ছে। পাশে উত্তেজিত অবস্থায় দাঁড়িয়ে আছে তন্ময়বাবু। বিশ্বাস করুন স্যার, আমি নদীতে স্নান করতে গেছিলাম। এর মধ্যে কিভাবে কাউকে চাবি দেব? আর চাবি তো রিসেপশনে থাকে, সেখানে তো মিনা থাকে। মালিক দুলাল সেন রক্তচক্ষু নিয়ে বলল, কি হলো মিনা? তুমি কি জানো কে চাবি বার করেছে? তারপর মিনার উত্তর শোনার আগেই রাজেশ বাবুর দিকে তাকিয়ে বলল, এই সবই প্ল্যান করা। আমার রিসর্টের বদনাম করেছে আশেপাশের কেউ, যাতে বোর্ডাররা আর না আসে। আমার উন্নতি কারোর সহ্য হচ্ছে না। সেন বাবু, যারা রুকিয়ে আমরা খতিয়ে দেখছি। রাজেশ রিসেপশনে এসে দাঁড়ালো। মিনা লজ্জিত হয়ে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলল, সব আমি এখানে বসেই টিভি দেখছিলাম, আর চাবি কেউই নেয়নি। ওই তো ডুপ্লিকেট রাখা আছে ওখানে। বাহ, তবে কি ভূত এসেছিল চাবি নিতে? তন্ময়বাবুর কথায় রাজেশবাবু জিজ্ঞেস করল, আচ্ছা সিসিটিভি আছে নিশ্চয়, তার ফুটেজ তো পাওয়া যাবে? না স্যার, গত 3 দিন ধরে সিগন্যাল খারাপ, পিকচার আসছে না। দুলাল যেন ইতস্তত করে বলল, अच्छा तन्मय बाबू, आपको कैसे पता चला चोर घुसने के बारे में? রাজেশের প্রশ্নে তন্ময় বড় বড় চোখ করে বলল, আমি মা আর মেয়েকে নিয়ে এসে ঘরে ঢুকতে গিয়ে দেখি সব জিনিসপত্র বিছানার উপর ছড়ানো, আমার বড় সুটকেসটা মাটিতে উপুর করা। ও আচ্ছা, তা কি খোয়া গেছে বলে মনে হয়? সেটাই বুঝতে পারছি না। টাকা পয়সা কিন্তু চোর হাত দেয়নি, কিন্তু ওরা তবে কি জন্য এসেছিল? আচ্ছা, এই ঘটনার সাথে অঞ্জনা হত্যার কোনো সম্পর্ক নাই তো? তন্ময়ের কথায় রাজেশ একটু চিন্তিত হয়ে বলল, हो सकता है, কিন্তু পুরো কেসটা সলভ না হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। তবে मेरे को लगता है দেবাশিস বাবু অনেক দূর এগিয়েছেন, বাস আর 2-1 দিন অপেক্ষা করতে হবে। কথা শেষ করে কিছুক্ষণের মধ্যে রাজেশবাবু চলে যেতেই হোটেলে লাঞ্চ সেরে নিল সবাই। তারপর মা আর মেয়েকে হোটেলেই রেখে তন্ময়বাবু চলল মর্গের উদ্দেশ্যে। এখানে মর্গ বলতে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল। গাড়িতে মোটামুটি ওই 2 ঘন্টা লাগে। তন্ময় বাইরে বেরিয়ে এসে গাড়ি ডেকে বেরিয়ে পড়ল। তারপর বিভিন্ন রকম ফর্মালিটি শেষ করে অঞ্জনার বডি নিয়ে শেষ বিকেলে ফিরল কুর্তি নদীর বার্নিং ঘাটে। সেখানে ওর মা আর মেয়ে আগেই চলে এসেছিল। অঞ্জনার সৎকার দেখার জন্য ওখানে শেষ বিকেলে উপস্থিত হয় দেবাশিস। তন্ময়বাবুর মা একলা নাতনিকে নিয়ে বসেছিল, তাই নিজেই আলাপ করতে গেল দেবাশিস। নমস্কার মাসিমা, আমাকে হয়তো চিনবেন না। আমি অঞ্জনা মার্ডার কেসটার তদন্ত করছি। শেষবারের মতন দেখতে এলাম ওনাকে। নমস্কার, বসুন বসুন প্লিজ। অর্চনা দেবী হাত জোর করে বললেন কথাগুলো। তা বডিটা এখনো আসেনি? না, আর আধ ঘন্টার মধ্যে আসবে বলল বিট্টু। তাহলে তো কাজকর্ম মিটতে সন্ধে হয়ে যাবে।
আপনাদের তো খুব অসুবিধা হবে, মানে নতুন জায়গা। দেবাশিসের কথায় অর্চনা দেবী একটু মৃদু হেসে বললেন, আমার কাছে নতুন, তবে বিট্টুর কাছে তা নয়। ও তো ব্যবসার কাজে এখানে প্রায় 10 বছর ধরে আসছে। ও তাই নাকি? তা কিসের যেন ব্যবসা আপনাদের? হ্যাঁ, ওই গাড়ির কিসব পার্টসের জানো। দেবাশিস এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, কোথা থেকে যে কি হয়ে গেল। দুটো হাতের ব্যবসা এখন একা সামলাতে হবে তন্ময়বাবুকে। দেবাশিসের কথায় অর্চনা দেবী একটু প্রতিবাদ করে বলল, না না, তেমন কোনো ক্ষতি হবে না। অঞ্জনা তো ব্যবসার কিছু দায়িত্ব নিতেই চায়নি। ওদের পুরনো কোম্পানি তো বিট্টুই চালাতো। আচ্ছা মাসিমা, আপনার সাথে আপনার বৌমার সম্পর্ক কেমন ছিল? দেবাশিস হাত ঘড়িটা দেখে নিয়ে তারপর জিজ্ঞেস করলো কথাটা। দেখুন, সম্পর্ক তো ঠিকই ছিল, তবে অঞ্জনা বড্ড বাইরে বাইরে ঘুরতো। আমি এগুলো মানিয়ে নিলেও বিট্টু এই সমস্ত জিনিস একদম পছন্দ করতো না। কথা বলতে বলতেই দেবাশিস একটা জরুরি ফোন পেয়ে উঠে গেল, আর তখনই তন্ময়বাবু একটা শববাহী গাড়িতে অঞ্জনার বডি নিয়ে চলে এলো। এরপর সমস্ত রকম পূজা আচ্চা করে একদম সন্ধ্যাতে অঞ্জনার সৎকার করতে পারল ওরা। তারপর পরিচিত একটা গাড়ি ডেকে কাছেরই একটা রেস্টুরেন্টে হাজির হলো সবাই। প্রায় একই সময় সেখানে হাজির হলো দেবাশিস। তন্ময়বাবু যখন গাড়ির ড্রাইভারকে ফি মিটিয়ে রেস্টুরেন্টে মা আর মেয়েকে নিয়ে ঢুকল, তখনই দেবাশিস তন্ময়বাবুর ছেড়ে যাওয়া গাড়ির ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, তুমি কি মেটেলি যাবে ভাই? তাহলে আমি একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতাম। না স্যার, ওই যে ওনারা ঢুকলেন, ওনাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। দেবাশিস ঘাড় ঘুরিয়ে পেছন থেকে তন্ময়বাবুদের দেখে একটু অবাকই হলো। ও আচ্ছা, সরি, ওনারা কি তোমার পরিচিত? না না, তেমন না, তবে সাহেব তো গত 4-5 দিন আমার গাড়িতেই ঘুরছে। ঠিক আছে ভাই, আমি না হয় অন্য একটা গাড়ি ধরে নেব। কথা শেষ করে দেবাশিস রেস্টুরেন্টে ঢুকে অর্চনা দেবী আর মৌটুসির দিকে এগিয়ে গেল। ওরা তখন রেস্টুরেন্টে নিভৃতে বসেছিল। তন্ময়বাবু তখন সম্ভবত বাথরুমে গিয়েছিলেন। দেবাশিসেরও পেটে চোচো করছিল, তাই রেস্টুরেন্টে ঢুকে অর্চনা দেবীর বিপরীতে বসলেন তিনি। আবার জ্বালাতে এলাম ম্যাডাম, খুব খিদে পেয়ে গেছিল আসলে। এখানে দেখছি আপনারাও আছেন, তাই আর কি। না না, জ্বালানোর কি আছে, বসুন না, আসুন বসুন। ভালোই তো হলো, বিট্টুরও অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, তাই আমরা এই রেস্টুরেন্টে এসেছি। এরপর সামান্য কিছু কথা হওয়ার পরেই তন্ময় ফিরতে অর্চনা দেবী দেবাশিসের দিকে ইশারায় বললেন, বিট্টু দেখো, এই ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। তন্ময় নিজের চোখে মুখে জলের ঝাপটা দিয়েছিল। টেবিলে এসে বসতে গিয়ে মায়ের কথায় থমকে দাঁড়ালো। দেখল বিপরীত দিকে স্মিত হাসি নিয়ে দেবাশিস বসে আছে, একদম সিভিল ড্রেসে। আপনার ডাকনাম কি বিট্টু? হ্যাঁ, ছোট থেকে এই নামে ডাকে মা। শুধুই কি মাসিমা ডাকেন, নাকি আর কেউ ডাকতো? দেবাশিসের কথায় তন্ময় একটু ভ্রু কুঁচকে তাকালো। আর কেউ মানে? না মানে আর কেউ বলতে মানে যে কেউ, সেরকম কিছু নয়। যাকে বা তা ভালোই ভালো সব মিটলো তো? মাসিমা এসেছে দেখে একটু দেখা করতে এলাম। ধন্যবাদ স্যার, আমিও হয়তো আপনার সাথে দেখা করতাম। আগামীকাল দুপুরে আমাদের ফেরার ফ্লাইট। খুব ভালো, সাবধানে ফিরবেন সবাই। দেবাশিসের চোখ দুটো চিকচিক করে উঠল। তা আপনার মেয়ে কি খুব গম্ভীর? এতক্ষণ বসে আছি, একটুও হাসতে দেখলাম না ওকে। হোয়াট? আপনি কিভাবে আশা করেন স্যার যে একটা মেয়ে ওর মায়ের শবদেহ দাহ হতে দেখে আনন্দে নাচবে? হ্যাঁ তা ঠিক, তা ঠিক, সরি, আমারই বোঝা উচিত ছিল। দেবাশিস লজ্জিত হয়ে বলল। অর্চনা দেবী অবশ্য বলল, না না, আসলে ও আইসক্রিম চেয়েছিল, ওর বাবা কিনে দেবে না বলেছে, তারপর থেকে একেবারে মুখ খাড়ি। ওহো, এই ব্যাপার। ঠিক আছে, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে কিনে দিচ্ছি। সে কি, আপনি কেন কিনবেন? আমি না হয়। তন্ময়কে থামিয়ে দিয়ে দেবাশিস মৌটুসির হাত ধরে রেস্টুরেন্টের এক পাশের আইসক্রিম পার্লারে এলো। তারপর একটা আইসক্রিম কিনে মৌটুসির হাতে দিল সে। এইটা তোমার পছন্দ তো?
দেবাশিসের কথায় মৌটুসি লজ্জিত হয়ে হাত বাড়ালো। আচ্ছা, তোমাকে মা বেশি ভালোবাসতো নাকি বাবা? বাবা। বাবা আমাকে নিয়ে ঘুম পাড়ায়, গল্প বলে, খেলে, সব করে। আর মা? মৌটুসি কিছু বলতে যাচ্ছিল, আর তার আগে তন্ময় বাবু উঠে এলো। আপনাকে ভরসা হলো না, আমি উঠে এলাম। ও যা দুষ্টু, এর মধ্যে হয়তো আপনাকে নাজেহাল করে দিয়েছে। না না, সেরকম কিছু নয়। আপনি আইসক্রিম খান না? আমি নিউমোনিয়ার পেশেন্ট বলতে পারেন। 12 মাস ঠান্ডা গরম লেগেই থাকে। সবচেয়ে কষ্ট হলো শীতকালে, ঠান্ডা মোটে নিতে পারি না। পরদিন সকালে বাড়ি ফেরার তোড়জোড় করছিল তন্ময় বাবু। বেলা 2টোয় ফ্লাইট। তার মধ্যে সকাল 9টা নাগাদ কলিং বেলের আওয়াজ পেতেই দরজা খুলে দেখেন সামনে এক গাদা পুলিশ নিয়ে দেবাশিস আর রাজেশ বাবু দাঁড়িয়ে আছে। এ কি আপনারা? গুড মর্নিং মিস্টার শাহ। আমরা আপনাকে, আপনার স্ত্রীকে মার্ডারের জন্য অ্যারেস্ট করতে এসেছি। একটা সাংঘাতিক শক খাওয়ার মতন তন্ময়বাবু হাত দুয়েক পেছনে ছিটকে গেলেন। মানে আমি খুন করেছি মানে? এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি তন্ময়বাবু, সমস্ত তথ্য প্রমাণ তাই বলছে। দেবাশিস একটু মৃদু হাসল। কিসের তথ্য প্রমাণ? আরে বলছি, একটু বসতে দিন আগে। কথা বলতে বলতে দেবাশিস রাজেশবাবুকে নিয়ে তন্ময়কে সরিয়ে সোফাতে গিয়ে বসল। দরজা ধরে কাঁপতে লাগল তন্ময়বাবু। ততক্ষণে বিভ্রান্ত হয়ে ফ্যাকাশে মুখে বাথরুম থেকে বেরিয়ে এসেছেন অর্চনা দেবীও। মৌটুসির এত কিছু বোঝার বয়সই হয়নি। সে ফ্যাল করে তাকিয়ে রইল পুলিশ কাকুদের দিকে। হোটেল রুমের বাইরে তখন বাকি বোর্ডারদের ভিড় রয়েছে। সমবেত সকলের দিকে তাকিয়ে দেবাশিস শুরু করল। অবাক আমি প্রথম দিনই হয়েছিলাম যখন শুনলাম যে আপনি সকালে খবর পেয়ে বিকেলের মধ্যেই ফ্লাইটের টিকিটের চড়া দাম হওয়া সত্ত্বেও তা কেটে চলে এসেছেন। যদিও এটা একদমই অসম্ভব নয় এই গতিশীল সমাজ ব্যবস্থায়। তাই সত্যি বলতে কি অবাক হলেও আমি সন্দেহ করিনি আপনাকে। ভেবেছিলাম যে প্রিয় মানুষটার অকাল মৃত্যুতে আপনি হয়তো বিভ্রান্ত হয়ে ছুটে এসেছেন। তাই আমরা বারবার অঞ্জনা দেবীর টাওয়ারের লোকেশনটা চেক করলেও আপনারটা করিনি। আর সেটা যদি করতাম তাহলে আপনি প্রথম দিনই ধরা পড়ে যেতেন। আর সবচেয়ে বড় কথা, নিজের স্ত্রীকে অনেকেই খুন করে, কিন্তু তার নিজের স্বামী তাকে রেপ করে খুন করবে, এটা আমাদের একদম ডিকশনারির বাইরে ছিল। মিথ্যে কথা, পুরোপুরি বানানো গল্প। তন্ময়বাবু চিৎকার করে উঠলেন। আপ চুপ রহিয়ে, अभी झूठ बोलने से कोई फायदा नहीं। রাজেশ বলে উঠল। অর্চনা দেবী ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছেন। আরে দাদা চুপ করে শুনুন না। এখন আমি বলবো আর আপনি শুধু চুপ করে শুনবেন। দেবাশিস আবারও বলতে শুরু করলো। ঘটনা প্রবাহ অনুসারে প্রথমে আমার সন্দেহ হয় বিনীতকে, কারণ গত বছর রিনচেনপংয়ে বিনীতের নামে অঞ্জনা একটা ইফটিজিংয়ের কেস করেছিল। হয়তো ওকে ওখানে একা পেয়ে বিনীতেই নারকীয় হত্যালীলা চালায়। আমরা তদন্তে দেখতে পেয়েছি যে ধর্ষিত হওয়ার আগে অঞ্জনা নিজেকে বাঁচানোর জন্য খুনির হাত সজোরে খামচে ধরেছিল, আর তা থেকে খুনির রক্তক্ষরণও হয়। সেই শুকনো রক্তের কয়েকটা ফোঁটা আমরা সংগ্রহ করতে পেরেছি। আর দুর্ভাগ্যজনকভাবে বিনীতের বাম হাতে একটা ক্ষত ছিল, তবে তাতে কোনো দাঁতের নিশান ছিল না। জিজ্ঞেস করায় বিনীত বলেছিল যে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতে গাছের ডালের খোঁচা খেয়েছে সে। যাই হোক, প্রথমে অনেক কিছুই মিল ছিল ওকে সন্দেহ করার, কিন্তু প্রধান তিনটে জিনিস ম্যাচ করেনি। আর সেইখানেই আমাদের সবচেয়ে বড় সন্দেহ জাগে। প্রথমত, ওর সিমেন আর অঞ্জনা দেবীর জনি থেকে পাওয়া সিমেনের অ্যানালিসিসের কোনো মিল নেই। দ্বিতীয়ত, বিনীতের ব্লাড গ্রুপ AB পজিটিভ, আর অঞ্জনার রক্ত বাদে আর যার রক্তের নমুনা আমরা সংগ্রহ করতে পেরেছি সেটা B পজিটিভ। আর তৃতীয়ত, নদীর পাড়ে নরম মাটিতে খুনির স্পোর্টস শুয়ের একটা প্রিন্ট আমরা পেয়েছি। তাতে ডান পায়ের আঙুলের দিকের জুতোর সোলের অংশটা
একটু বেশি ডিপ, আর গোড়ালির দিকে হালকা ছাপ। এর থেকে সহজেই অনুমান করা যায় যে খুনির ডান পায়ে ডিফেক্ট আছে। তার মানে খুনির ডান পায়ের গোড়ালি একটু তুলে হাঁটে, যার ফলে সামনের অংশে বেশি চাপ পড়ে। অ্যান্ড দেয়ারস দ্য ক্যাচ, বিনীতের পায়ে আমরা এমন কোনো খুঁত খুঁজেই পাইনি। আর যেটা পেয়েছি সেটা কি জানেন? যার ডান পায়ে খুঁত আছে সেটা আপনি স্বয়ং তন্ময় সাহা। আমি এই কদিন খুব ভালো করে খুঁটিয়ে আপনার হাঁটাচলা দেখেছি। দেবাশিসের কথায় তন্ময় হেসে উঠল। বাহ স্যার, এই বলছেন জুতোটা যার সে খুঁড়িয়ে হাঁটে না, আবার বলছেন আমি খুন করেছি? দেবাশিস হেসে বলল, ঠিকই বলেছেন আপনি। আসলে আপনি ভালো করেই জানতেন যে অঞ্জনা বিক্রমকে ভালোবাসত, তাই এই অঞ্জনাকে খুন করার পাশাপাশি সরল সাদাসিধে ছেলেটাকে ফাঁসাতেও আপনি গিয়েছিলেন। অঞ্জনাকে হত্যা করার আগের রাতে লুকিয়ে লুকিয়ে বিক্রমের রিভারভিউ হোমস্টেতে আপনি এসেছিলেন। হয়তো আপনার ইচ্ছে ছিল যে ওখানেই অঞ্জনাকে খুন করে বিক্রমকে ফাঁসিয়ে দেবেন, কিন্তু ব্যাপারটা একটু কঠিন বলে মনে হয় আপনার। এবং সে যাত্রায় বিক্রমের সিগারেটের অ্যাস্ট্রে থেকে একটা আধ খাওয়া গোল্ড ফ্লেক ব্র্যান্ডেড সিগারেট আর স্পোর্টস শুটা চুরি করেন। পরের দিন সেই জুতো পরে খুনটা করে নদীর পাড়ে এসে নির্জন জায়গাতে ইচ্ছে করে ফেলে আসেন সেটাকে, আর তারপর করলেন মোক্ষম চালাকি। আমাদের সাথে ঘটনাস্থলে গিয়ে ওই সিগারেটের টুকরোটা আবিষ্কার করার ভান করেন আর আমার হাতে তুলে দেন, যাতে সিগারেটের টুকরো থেকে অপরাধীর ঠোঁটের মিউকাস সেলের হদিশ আমরা পাই। কি ভুল বললাম কিছু? আর তার সাথে জুতোর সূত্র ধরে সবাই বিক্রমকেই সন্দেহ করবে। কিন্তু আপনার এই অসাধারণ প্রচেষ্টাতে জল ঢেলে দিল বিনীত। সে ওই জুতোটা পরে নিয়ে পুরো খেলাটাকেই একদম ঘুরিয়ে দেয়। এসব বানানো গল্প, মা তুমি এগুলো বিশ্বাস করো না। তন্ময়বাবু ফ্যাকাশে হয়ে যাওয়া অর্চনা দেবীর দিকে তাকিয়ে কথাগুলো বলল। আরে দাঁড়ান দাঁড়ান, আমাকে শেষ করতে দিন তন্ময়বাবু, তারপর যা খুশি বলবেন আপনি। আমাদের সন্দেহের তালিকায় থাকা বিক্রম, তার ব্লাড গ্রুপ আর খুনির ব্লাড গ্রুপ এক হচ্ছে না। আর দুর্ভাগ্যের বিষয়, বিক্রমের হাতেও একটা ক্ষত ছিল, যা ওর পোষা কুকুরের আঁচড়ে হয়। কিন্তু এর মধ্যে আরও একটা ব্যাপার ছিল। অঞ্জনার ক্যামেরাতে একটা কালো জ্যাকেট পরা সাদা দস্তানা হাতে একজনের ছবি দেখতে পাই। তার মানে খুনির শরীরে একটা কালো জ্যাকেট পরা ছিল। অবাক করার মতন বিষয় যে এই একই রকম জ্যাকেট আমরা বিনীত আর বিক্রম দুজনের শরীরেই দেখেছি। মানে পুরো কনফিউজ করে দিয়েছে আমাকে কেসটা। যদিও সেই একই জ্যাকেট আমরা পাই আপনার স্যুটকেস থেকে, আর তার পেছনে কুকুরের আঁচড়ের চিহ্নও ছিল, যা সেদিন রিভারভিউ হোমস্টে থেকে পালানোর সময় টমির মুখে হয়। এবার আবার আমাকে জিজ্ঞেস করবেন না যে টমিটাকে, কারণ আপনি খুব ভালো মতোই জানেন টমি হলো বিক্রমের কুকুর। মিথ্যে কথা, প্রমাণ করতে পারবেন? তন্ময়বাবু চিৎকার করে উঠলেন। তা দেখে দেবাশিস একটু মৃদু হেসে বলল, সব পারবো, সে প্রসঙ্গে পরে আসছি। যাই হোক, এদিকে ঝোপের আড়াল থেকে যে সাদা দস্তানা দুটো আমরা পেয়েছি, তার বাম হাতটাতে রক্ত লেগেছিল। তার মানে খুনির বাম হাতেই অঞ্জনার মরণ কামড় পড়েছিল, যার ফলে পাতলা গ্লাভস ভেদ করে দাঁত বসে যায় সেই খুনির শরীরে, বিশেষ করে শিরায়। তাই রক্তক্ষরণটা সহজে বন্ধ হয়নি, যার ফলে খুনিকে রক্তমাখা গ্লাভস ঝোপে ফেলে সেদিনই ছুটতে হয় টিটেনাস নিতে। আমাদের এই তল্লাটে একমাত্র চালসার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আর মালবাজারের সামনে ওই কয়েকটা ওষুধের দোকান ছাড়া আর কোনো ওষুধের দোকান নেই বললেই চলে। তাই যে দু চারটে ওষুধের দোকান ছিল তাদের সাথে যোগাযোগ করার পর আমরা সব খবর পাই। অঞ্জনা দেবীর মৃত্যুর দিন সকালে এক ভদ্রলোক সরকার মেডিকেলসে এসে টেটানাস নিয়েছেন, ওই বেলা 12টা নাগাদ। এইসব তথ্য পাওয়া গেল ওই দোকানের ওয়ান্টিংয়ের খাতায়, যে খাতায় দোকানদাররা কাস্টমারকে ওষুধ দিয়ে সেই ওষুধ শেষ হয়ে গেলে তার নাম লিখে রাখে। থামুন অফিসার, অনেকক্ষণ ধরে যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন। আমি বেলা 12টাতে কিভাবে আসবো? আমি তো বিকেলের ফ্লাইটে বাগডোগরা নামি।
তন্ময়বাবু চিৎকার করে বলে উঠলেন, আরে দাঁড়ান দাঁড়ান মিস্টার সাহা, এত চেঁচাচ্ছেন কেন? তন্ময়কে মাঝপথে থামিয়ে আবারও শুরু করলো দেবাশিস। সৌভাগ্যবশত ওই দোকানের সিসিটিভিতে আপনার পরচুলা আর নকল গোপ পড়া একটা ছবি পেয়ে যাই। তাছাড়া আপনি বলেছেন যে আপনি বিকেল 5টায় ইন্ডিগোর ফ্লাইটে এখানে এসেছেন। সেদিন ইন্ডিগোর কোনো ফ্লাইট বিকেলে ছিলই না। আপনি তো ডাহা মিথ্যে কথা বলেছেন আমাদের কাছে। আর এরকম একটা বাজে মিথ্যে কথা আমাদেরকে বললেন কি করে? আমরা তো এটা তো যখন তখন ধরা পড়ে যাবেন আপনি। আপনি অঞ্জনা দেবীর খুন হওয়ার আগের দিনই রকি আইল্যান্ডে এসেছিলেন, আর আপনি এসেছিলেন ট্রেনে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের B2 কোচের 43 নম্বর বার্থে। আর একটু স্পেসিফিক হব? থাক, এসে একটা পরচুলা পরে উঠেছিলেন কল্পনা হোমস্টেতে। ওটা ওখানকার রেজিস্টারে মেনশন না করলেও আপনি যে ওখানে ছিলেন তার অকাট্য প্রমাণ আছে। ফালতু কথা, একদম ফালতু কথা বলছেন আপনি। কোনো প্রমাণ আছে আপনার কাছে? তন্ময়বাবুর ক্রোধানলে তপ্ত হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে দেবাশিস একটু হাসল। আরে কত প্রমাণ চান আপনি? এবার একে একে বলতে গেলে তো আর শেষই হবে না। দেবাশিসের কথায় রাজেশও নড়ে চড়ে বসল। এখানে আসা অবধি অনেক কিছুই ওর মাথায় ঢুকছে না। ওদিকে দেবাশিস আবার শুরু করলো, মনে করুন তো তন্ময়বাবু, একদিন আগে আপনার হোটেলের রুমে চুরি হয়। আপনার টাকা পয়সা, ল্যাপটপ সব কিছুই ঠিক ছিল, কিচ্ছু চুরি যায়নি। অথচ এমন কিছু জিনিস খোয়া গেছে যেগুলো আপনাকে বিপদে ফেলতে পারে। দেবাশিসের কথায় তন্ময়, রাজেশবাবু সহ সবাই অবাক হয়ে তাকালো। দেবাশিস একজন কনস্টেবলকে ডাকতেই একটা ব্যাগ নিয়ে এসে হাজির হলো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল ব্যাগটার দিকে। দেবাশিস চেন খুলে প্রথমে বার করলো একটা পরচুলা আর একটা কাঁচা পাকা সরু গোপ। এই হলো সেই পাকা চুলের পরচুলা, আর এইটা হলো গোপ, যা পরে অঞ্জনাকে খুনের মতলবে আপনি রকি আইল্যান্ডে ছদ্মবেশে আসেন আর কল্পনা হোমস্টেতে রাত কাটান। হোটেলের রেজিস্টারে কিছু মেনশন টেনশন আপনি হয়তো করেননি, বাট ভেরি স্যাড, বিকেলে কল্পনা দেবীর ছেলে বাগানে বসে সেলফি তুলতে গিয়ে খুবই দুর্ভাগ্যজনকভাবে আপনাকে ফ্রেমে নিয়ে আসেন, যদিও ও সেটা তখন খেয়াল করেনি। দেবাশিসের কথায় তন্ময়বাবুর চোখে মুখে এই প্রথম আতঙ্কের ছায়া দেখা গেল। আপনি ইউজুয়ালি পরিষ্কার শেভ করে থাকেন, তাই মুখ ঢাকতে গোপটা খুব দরকার ছিল। আর এই ছদ্মবেশে আপনি শুধু কল্পনা হোমস্টেতেই নয়, খুন করতেও গিয়েছিলেন 3 কাঠারিতে, এমনকি সরকার মেডিকেলেও টিটেনাস নিতে গিয়েছিলেন এই ছদ্মবেশেই। যে কাঠকুড়ানির সাথে আপনার দেখা হয়েছিল সেও আপনার এই ছদ্মবেশ রূপেই আপনাকে শনাক্ত করেছে। কথা বলতে বলতে একটা কালো রঙের জ্যাকেট বার করলো দেবাশিস। তারপর হেসে বলল, আপনি গতকালই বললেন না যে আপনি শীত কাতুরে, তাই এই জ্যাকেটটা পরেই অকুস্থলে যান। কিন্তু অঞ্জনা দেবীর সাথে ধস্তাধস্তির সময় একটা উপরের দিকের বোতাম খুলে যায়, যেই বোতামটা আমি পরদিনই ঘটনাস্থলে পাই। মিলিয়ে দেখতে পারেন আপনি। আর জ্যাকেটের পেছনে কুকুরের খামচানোর দাগ তো ছিলই, সেটা তো আপনি খেয়ালই করেননি। তাই সমস্ত প্রমাণ আমার হাতেই আছে, চাইলেই বের করতে পারি। দেবাশিসের কথায় দরদর করে ঘামতে থাকলো তন্ময়বাবু। মাথা নিচু করে রইল সে। আমার পরবর্তী প্রমাণ হলো ট্রেনের এই প্রিন্টেড টিকিট, যা প্রমাণ করে আপনি খুনের আগের দিন এখানে এসেছিলেন। এই দেখুন, এখানে কোচ আর বার্থ নাম্বারটাও লেখা রয়েছে। এটাও আপনার হোটেল রুম থেকে সুলতান সংগ্রহ করে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, আপনার হোটেলের রুমে কাল যিনি চুপি চুপি ঢুকেছিল তিনি আসলে আমাদেরই সোর্স, সুলতান। নকল চাবি বানাতে ওর জুড়ি নেই। ঠিক যে সমস্ত জিনিসগুলো তদন্তের জন্য দরকার, আমার গাইডেন্স মতো সেগুলো ঠিক তুলে তুলে নিয়ে এসেছিল। দেবাশিসের কথায় রাজেশ মাথা নাড়িয়ে একবার হেসে উঠল। अच्छा ये बात है, मैंने सोचा सचमुच कोई चोर आया था। এদিকে ক্রমশ খুনের অভিযোগে জড়িয়ে পড়ছে দেখে তন্ময়ের হাত পা যেন কাঁপতে লাগলো। দেবাশিসের বুদ্ধিদীপ্ত চোখের দিকে তাকিয়ে এতক্ষণ ধরে যে অস্বীকারের পর্বগুলো চলছিল সেটা সাহস বোধ হয় আর নেই।
চোখে মুখে অন্ধকার দেখে হঠাৎ করেই মেঝের মধ্যে বসে পড়লেন তন্ময় বাবু। ওকে ওভাবে বসে পড়তে দেখে দেবাশিসের ভাঙা গালে মৃদু হাসি খেলে গেল। কি হলো তন্ময়বাবু, এখনো অনেকটা আছে যে। আপনার তো ডাকনামটা বিট্টু, তাই না? তাই আপনার মুখোশটা খুলে ফেলে অঞ্জনা সাংঘাতিক অবাক হয়ে গিয়ে বি দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। বাকিটা অবশ্য বলার সুযোগ পাননি, কারণ সঙ্গে সঙ্গে আপনি তার মাথায় পাথর দিয়ে মারলেন। তবে আপনি আরেকটাও ভুল করেছিলেন। অঞ্জনা দেবীর খুন হওয়ার দিন রকি আইল্যান্ড থেকে আসল চেহারায় যে গাড়িটা চেপেছিলেন, সেই গাড়িতে টানা 5 কি 6 দিন ঘুরেছেন। এই ব্যাপারটায় আপনি আরও একটু সতর্ক হতে পারতেন। এমনকি গতকাল রেস্টুরেন্টেও সেই নিয়ে গেছিল আপনাদের। ওই ড্রাইভারের সাথে সামান্য আলাপও হয় আমার। তখনই গাড়ির গায়ে থাকা ফোন নাম্বারটা টুকে নেই। পরে বাড়ি ফিরে কথা হয় আবার। সে স্বীকার করেছে যে খুনের দিন রকি আইল্যান্ড থেকেই আপনাকেও পিক আপ করে এবং ঝালংয়ের ব্লু মুনে নিয়ে যায়। আর তারপর থেকে আপনি যে কবার বেরিয়েছেন ওই আপনাকে নিয়ে বের হতো। দেবাশিসের কথায় হঠাৎই ফ্যাকাশে মুখে তন্ময়বাবু হেসে ওঠেন। এত আত্মবিশ্বাসী হবেন না অফিসার। কোর্টে গেলে 9কে 6 আর 6কে 9 করবার প্রচুর বাঘা বাঘা উকিল থাকবে। আপনার এই যুক্তি তর্ক কখন দেখবেন ফুত করে উড়ে যাবে। তন্ময়ের কথায় দেবাশিস যেন হেসেই গড়িয়ে পড়ল। আত্মবিশ্বাসটা একটু বেশি আছে আপনার। তবে মজা হচ্ছে যে এত কিছুর পরও আপনি মুচকে গিয়েও ভাঙছেন না। আপনি হয়তো আমাকে ইন্সপেক্টর শৈলেন্দ্র মহাপাত্রের মতন ভাবছেন, কি তাই তো? কে শৈলেন্দ্র মহাপাত্র? হ্যাঁ? হঠাৎ হাসি থামিয়ে জিজ্ঞেস করল তন্ময়। সে কি এর মধ্যেই ভুলে গেলেন তাকে? সেই যে পঞ্চলিঙ্গেশ্বরে আপনার প্রথম স্ত্রীর সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুটা, যেটাতে প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছে যে কে বা কারা সাবান জল ফেলে রেখেছিল মন্দিরের সিঁড়িতে, আর তাতে পা পিছলে গিয়েই মারা গিয়েছেন আপনার স্ত্রী। তবে বিচক্ষণ মহাপাত্রকে কিনতে আপনার খুব একটা সময় লাগেনি। এরকম আরও অনেক অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে সাদামাটা করায় মহাপাত্রের জুরি মেলা ভার। অবশ্য এখন লোকটা নিজেই নানান কেসে ফেসে গিয়ে জেলে পড়ছে। তবে শুধু নিজের প্রথম স্ত্রী নয়, অঞ্জনার প্রথম স্বামীকেও হত্যা করেন আপনি তন্ময়বাবু। এক্ষেত্রে গাড়ি দুর্ঘটনার শিকার হন নির্মলবাবু। আর যে ট্রাকটা লেন ভেঙে ওনার গাড়িটাকে ধাক্কা মারে, শুনেছি সেই গাড়ির মালিকও নাকি আপনি। দেবাশিসের কথায় তন্ময়বাবু দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। রাজেশবাবু এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। এবার দেবাশিসের দিকে তাকিয়ে বললেন, लेकिन मिस्टर घोष, कोई आदमी खुद का स्त्री का बलात्कार क्यों करेगा? এটা তো মাথায় আসছে না। কারণ আছে রাজেশবাবু, কারণ আছে। অঞ্জনা দেবীর প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর পর কিছুটা পরিকল্পিতভাবেই তন্ময়বাবু অঞ্জনাকে বিয়ে করেন। এর মধ্যে দুটো ব্যাপার ছিল। এক হলো অর্চনা দেবীর চাপ, কারণ মেয়ে মৌটুসী তখন খুবই ছোট, তার মাতৃসঙ্গ দরকার। আর তন্ময়বাবুও অঞ্জনা দেবীর রূপ আর সম্পত্তির লোভে পড়ে তাকে বিয়ে করতে চাইছিলেন। কিন্তু অচিরেই অঞ্জনা দেবী বুঝে গেলেন যে তন্ময়বাবু তার সম্পত্তি আর শরীরটুকুই চান। প্রকৃতপক্ষে তন্ময়বাবু বিকৃত যৌনাচার পছন্দ করতেন। অঞ্জনা দেবীকে কোনো সময় ভালোবাসেননি তিনি, যার ফলে অচিরেই দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে। অঞ্জনা দেবী ক্রমশ মুক্তি চাইছিলেন তন্ময়বাবুর নাক পাশ থেকে, তাই মাঝে মাঝে বেরিয়ে পড়তেন এদিক ওদিক ক্যামেরা নিয়ে। আর ততদিনে অঞ্জনা দেবীর অফিস আর সম্পত্তির দখলও তন্ময়বাবু নিয়ে ফেলেছিলেন। আমি এই দুদিনে ওনার অফিসের যে পুরনো কর্মচারীরা ছিল তাদের খোঁজ চালাতে বলেছিলাম কলকাতায় আমার একজন সহকারীকে। ওরাই এইসব খবর টবর জানায় আমাকে। যাকে তারপর যে কথা বলছিলাম, তো মৌটুসী তার নতুন মাকে কোনোভাবেই ঠিক মতন মেনে নিতে পারেনি। আর নতুন বউয়ের এই ঘুরে ঘুরে বেড়ানো ঠিক মেনে নিতে পারতেন না অর্চনা দেবী। দেবাশিসের কথায় অর্চনা দেবী কেঁদে ফেললেন। এটা ছাড়া তন্ময়বাবুর জন্য আর কোনো উপায় ছিল না। উনি অঞ্জনার সব সম্পত্তি বিনা বাধায় দখল করলেও
ওর শরীরের দখল সেভাবে নিতে পারেননি কোনোদিনই, তাই খুন করার আগে নিজের তৃষ্ণা মিটিয়েছেন অঞ্জনার শরীরের উপর। যাকে রাজেশবাবু, তাহলে আমার কাজ এখানেই শেষ, এবার আপনার কাজ শুরু। আমারও আজ দুপুরের ফ্লাইট রয়েছে কলকাতায় ফেরার। যাই, আর দেরি করা উচিত হবে না। নমস্কার। শুনছিলে আজকের গল্প কৃষ্ণগুপ্তর লেখা স্রোত। আজকের গল্প পাঠে ছিল জয়, সুপ্রজা, 221B হ্যারিসন রোড থেকে প্রত্যয়দা, স্টুডিও রেক 66 এর সদস্যরা এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে ছিল জয়, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।